হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পঞ্চম অধ্যায়ের আরও একটা লেকচারে। সো আজকে হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের 2 নাম্বার ক্লাস। ওকে, সো আশা করি সবাই আমাদের পঞ্চম অধ্যায়ের প্লেলিস্টটা অ্যাক্সেস করেছো, যেখানে আমরা পঞ্চম অধ্যায়টা খুব ভালোভাবে শেষ করব। সো এই প্লেলিস্টটা কাদের জন্য? যারা একাডেমিকে খুব ভালোভাবে অধ্যায়টা শেষ করতে চাচ্ছ, আর যারা খুব কম সময়ে শেষ করতে চাচ্ছ, তোমাদের জন্য এই পুরো প্লেলিস্টটা না, তোমরা হচ্ছে আমার চ্যানেল থেকে ওয়ান শট ভিডিও আছে একটা চ্যাপ্টার 5 এর উপর, সেই ওয়ান শট ভিডিওটা দেখে বোর্ডের সিকিউগুলো প্র্যাকটিস করবা। তাহলে তোমার যদি আগামীকালকে এক্সাম থাকে বা 2-3 দিন পরে এক্সাম থাকে, সেটার জন্য এনাফ হবে। আর যারা হচ্ছে খুব ভালোভাবে অধ্যায়টা সময় নিয়ে শেষ করতে চাচ্ছ, তাদের জন্য এই প্লেলিস্টটা। সো তোমরা এই পুরো প্লেলিস্টটা অ্যাক্সেস করে নিবা আমাদের চ্যানেলে, যে তোমরা জাস্ট একটু নিচে গেলেই, হোম পেজে একটু নিচে গেলেই তুমি হচ্ছে প্লেলিস্টটা পেয়ে যাবা। এখানে চ্যাপ্টার 3 এর প্লেলিস্টও পেয়ে যাবা, নিচে গেলে ওয়ান শট, ফিজিক্স, এগুলার প্লেলিস্টও পেয়ে যাবা। সো এই প্লেলিস্টে আমাদের চ্যাপ্টার 5 এর ভিডিওগুলো আসতেছে। সো আজকে হচ্ছে 2 নাম্বার লেকচার। সো আমাদের টোটাল ভিডিও আসবে এই চ্যাপ্টারে, টোটাল 12টা ভিডিও আসবে, মানে 12টা লেকচার আসবে। সেটার 2 নাম্বার লেকচারটা হচ্ছে আজকে। এখন এই পুরো প্রোগ্রামিং অধ্যায়ে মূলত কোন কোন টপিকটা আছে এবং আমরা কি কি ফ্লোতে পড়তেছি। প্রথমত এই অধ্যায়ে তোমার যেই জিনিসটা আছে, প্রথমত এই অধ্যায়ে প্রোগ্রামিং এর ইতিহাস আছে, এবং তোমার আছে হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এগুলার পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম টপিক, যে টপিকটা অলরেডি আমরা ক্লাস 1-এ কভার করে ফেলছি, তোমরা এই জিনিসটা জানো। দ্বিতীয়ত এই অধ্যায়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একদম সি প্রোগ্রামিং, অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, প্রোগ্রাম কাজ কেমনে করে, লুপ কিভাবে কাজ করে, ইফ এলস কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে কাজ করে, এই জিনিসগুলো শিখতে হবে। মানে কোর প্রোগ্রামিংটা তোমাকে শিখতে হবে, অর্থাৎ সি প্রোগ্রামিংটা তোমাকে এই জায়গাতে শিখতে হবে। ঠিক আছে, সি প্রোগ্রামিংটা তোমাকে এই জায়গাতে শিখতে হবে। সো আমরা এই লেকচারগুলোতে এখন সি প্রোগ্রামিংটা শিখবো। তৃতীয় পার্টে যেটা আছে আমাদের হচ্ছে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম। ঠিক আছে, ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম। এবং ফোর্থ পার্টে, যেটা আসলে চ্যাপ্টারের অংশ না, আমরা সেখানে সিকিউ এবং এমসিকিউ সলভিং দেখবো। ওকে, সিকিউ এবং এমসিকিউ সলভ দেখবো। সো আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস। আজকে থেকেই মূলত আমরা সি প্রোগ্রামিংটা শুরু করব। অনেক বইয়ে বা অনেক প্লেলিস্টে বা অনেক জায়গার ক্লাসে প্রথমে হচ্ছে ইতিহাসটা পড়ে তারপর ফ্লো চার্ট অ্যালগোরিদম পড়া হয়। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা আসলে এক্স্যাক্ট ফ্লো হওয়া উচিত না, কারণ এই ফ্লোতে তুমি যদি আগাও, যে প্রথমে ইতিহাস পড়ে ফ্লো চার্ট অ্যালগোরিদম পড়ো, তাহলে তুমি সি প্রোগ্রামে যে আটকে যাবা, বা ফ্লো চার্ট অ্যালগোরিদমগুলো এত ভালোভাবে বুঝবা না যদি তুমি আগে থেকে সি প্রোগ্রামিংটা না জানো। যে কারণে আমরা আগে সি প্রোগ্রামিংটা পড়বো। সো আজকের ক্লাস থেকে লেকচার 2 থেকে আমাদের সি প্রোগ্রামিংটা শুরু হচ্ছে, একদম কোর সি প্রোগ্রামিং, যেখানে আমরা পরবর্তী 6-7টা লেকচার এই সি প্রোগ্রামিং এর উপরই হবে, এবং লাস্টের সিকিউ এমসিকিউ এর আগের লেকচারটা হবে ফ্লো চার্ট অ্যালগোরিদমের উপর। ঠিক আছে, আশা করি সবাই তৈরি এবং খুব ভালোভাবে অধ্যায়টা শেষ করছো। সো আমাদের এই অধ্যায়টার সি প্রোগ্রামিং এ ঢোকার আগে আমাদের আগে কম্পিউটারের আর্কিটেকচার বা কম্পিউটারের ডিজাইন সম্পর্কে একটু জানতে হবে, যে কম্পিউটারের মেইন অংশগুলা কি কি। আমরা আগের দিনে যখন আমরা ছোটবেলায় পড়তাম, তখন আমরা কম্পিউটারের 3টা অংশ পড়ছিলাম, যে ইনপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটাকে বলি, আর একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এখন একটু নতুন জিনিসপত্র একটু শিখবো। ঠিক আছে, এখানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই ডায়াগ্রামটা একদম তোমাদের বই থেকে নেওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে সকল ক্যালকুলেশনগুলো হয়, সকল ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো হয়, সকল প্রসেসিংগুলো হয়। এটা হচ্ছে প্রসেসিং ইউনিট। এই দিক দিয়ে তোমার হচ্ছে ইনপুটটা হচ্ছে প্রবেশ করাও তোমার কম্পিউটারে, এই দিক দিয়ে তোমার হচ্ছে আউটপুটটা পাও, এটারই আসলে কোনো সমস্যা নাই। এর সাথে আরেকটা সেগমেন্ট যুক্ত হয়, সেটা হচ্ছে মেমোরি ইউনিট। এখন মেমোরি ইউনিটটা কেন প্রয়োজন? এটা আসলে অনেক জায়গাতেই প্রয়োজন বা অনেক কাজেই প্রয়োজন। আমরা ডেটাগুলা যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এগুলো তো কোথাও রাখতে হবে, কোথাও তো সেভ করতে হবে, তাই না? সেভ করে সেখান থেকে নিয়ে না আমরা কাজগুলা করব। মনে করো যে তোমাকে আমি বললাম যে 1000 জন ছাত্রের নাম্বারকে তুমি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও। সো 1000 জন স্টুডেন্টের নাম্বার তোমার তো আগে কোথাও স্টোর করতে হবে। মনে করো তুমি একটা জায়গায় প্রথমে জমা রাখলা 1000 জনের নাম্বার, তারপর তুমি সেটাকে সাজালা, তাই না? তার মানে আমাদের প্রথমে ডেটাটাকে কোথাও স্টোর করতে হয়, তারপর সেটার উপর প্রসেসিং আমরা চালাতে পারি, প্রসেসিং করে আমরা হচ্ছে একটা আউটপুট দেখাতে পারি। তার মানে আমাদের ইনপুটটা, এই ইনপুট ডেটাটা আমাদের কোথাও রেখে সেখান থেকে নিয়ে আসলে কাজকর্ম করতে হয়, বা এটাকে প্রসেস করতে হয় বা ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, তার মানে আমাদের কম্পিউটারের একটা কোর অংশ হচ্ছে আমাদের এই মেমোরি। আগের বইগুলাতে এই মেমোরি নিয়ে আলোচনা ছিল না, কিন্তু রিসেন্ট এডিশনের বইগুলা বা বোর্ড বইয়ে এই মেমোরি নিয়ে একটু আলোচনা আসছে, এবং এখানে বোর্ড থেকে কিন্তু খ নাম্বারের প্রশ্ন আসে। সো আমরা কিন্তু একটু খুব ভালোভাবে এই মেমোরি জিনিসটা পড়তে হবে। তার মানে মেমোরিটা কেন দরকার?
তুমি কম্পিউটারে যেই প্রোগ্রামিং তুমি লেখো না কেন, যেই কাজই করো না কেন, তোমার ডেটাটা তো কোথাও রাখতে হবে, সেখান থেকে নিয়ে না তারপর তুমি কাজ করবা। সো যেখানে ডেটাগুলো রাখতেছো সেটাই হচ্ছে তোমার কি মেমোরি। ওকে, তার মানে কম্পিউটারে যে কোনো কাজ করার আগে তোমাকে ডেটাটা কোথাও রাখতে হয়। এটা হচ্ছে মূল কনসেপ্ট, যেটা মনের মধ্যে একদম গাইতে নিতে হবে। যে তুমি দুইটার সঙ্গে যোগ করতেছো, হ্যাঁ ভালো কথা, তাহলে দুইটার সঙ্গে আগে কোথাও রাখতে হবে, তারপর তুমি সেটার কাজ করতে পারবা। বুঝতে পারছো? তার মানে দুইটা সংখ্যা যোগ করলেও তুমি আগে দুইটা সংখ্যা মেমোরিতে রাখবা, তারপর সেখান থেকে নিয়ে তুমি যোগ করবা, বিয়োগ করবা, গুণ করবা, ভাগ করবা, এটা তোমার ইচ্ছা। তার মানে আমাদের কম্পিউটারে ডেটাটা কোথাও রাখতে হয় আগে, তারপর সেটার উপর প্রসেস করতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রসেসিং ইউনিট। এখানে হচ্ছে মেইনলি প্রসেসগুলো হয়, মনে করো যোগ করো, গুণ করো, বা যেই ক্যালকুলেশনগুলো তুমি করতে চাও সেই ক্যালকুলেশনগুলো আসলে এখানে হয়। এটার আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটার সংক্ষেপে নাম হচ্ছে ALU। যারা পরবর্তীতে সিএসসি পড়বা, তোমরা এই জিনিসটা নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করবা, বা এই জিনিসটা তোমাদের ম্যানুয়ালি বানাইতে হবে, একটা ছোট্ট কম্পিউটার নিজেদের বানাইতে হবে। সো আসলে তখন আসলে জিনিসগুলো আর বেশি মজাদার। এখন তোমাদের এই জিনিসটা লাগবে না, জাস্ট মনে রাখো এই পুরোটাই হচ্ছে তোমার একটা প্রসেসিং ইউনিট বা কন্ট্রোল ইউনিট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা কি করে সকল ক্যালকুলেশন করে, এতটুকু মনে রাখলেই হবে। এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিটে তোমার হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ বা অ্যারিথমেটিক অপারেশনগুলো হয়। অ্যারিথমেটিক বলতেই বোঝায় হচ্ছে তোমার এই যোগ বিয়োগ গুণ ভাগ বা অপারেশন। ঠিক আছে, ওকে ডান। এখন আমাদের তাহলে কি নিয়ে পড়তে হবে? এই মেমোরিটা নিয়ে পড়তে হবে, কারণ এই মেমোরিটা থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসে। এখন এই মেমোরিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, মেমোরিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এখান থেকে বোর্ডে কি আসবে বলো তো? বোর্ডে আসবে জ্ঞানমূলক। বোর্ডে আসবে কি? জ্ঞানমূলক। সো মেমোরিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে অস্থায়ী মেমোরি, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। ঠিক আছে, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি আর একটা হচ্ছে স্থায়ী মেমোরি। বুঝেই গেছো? স্থায়ী কারা? যারা হচ্ছে সবসময় থাকে, আর অস্থায়ী কারা? যারা হচ্ছে সবসময় থাকে না, এখন আছে একটু পরে নাই। যেমন তোমার বাসায় মেহমান আসলে তারা হচ্ছে অস্থায়ী, আর তুমি হচ্ছে তোমার বাসায় স্থায়ী। তাহলে অস্থায়ী মেমোরি কোনগুলা? যেগুলোর মধ্যে ডেটাটা সব সময় স্টোর থাকে না, সব সময় স্টোর থাকে না, এখন আছে একটু পরে চলে যাবে, তাই না? এটা হচ্ছে অস্থায়ীর উদাহরণ। স্থায়ী কোনগুলা? তুমি একটা ডেটা রাখছো, সেটা কখনোই যাবে না, এটা এখানে স্থায়ী, তখন এটা স্থায়ী মেমোরির উদাহরণ। বুঝে গেছো? এখন এটার ইংরেজি নামটাও আমাদের একটু মনে রাখতে হবে, ইংরেজি নামটাও আমাদের একটু মনে রাখতে হবে। এই অস্থায়ীর এটার ইংরেজি নাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। কি? ভোলাটাইল মেমোরি। ইংরেজি নামটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সংজ্ঞার মধ্যে তোমাকে চাইবে ভোলাটাইল মেমোরি কি ব্যাখ্যা করো। আর এই স্থায়ী মেমোরির উদাহরণ হলো, বা ইংরেজি নামটা হলো নন ভোলাটাইল। ওকে, ভোলাটাইল। আমি এমনভাবে পড়াবো যেন তোমাদের ডেফিনেশন সহ একদম মানে তোমার কানের মধ্যে বাজে পরীক্ষালে। আচ্ছা, আমরা সাধারণত তোমার কাউরে যদি বন্ধুরে খেপাও, কারোর নাম যদি হয় মনে করো ভোলা, তাহলে তুমি কি 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 ভাবা বলো তো? কি খেপাবা? যে সে সবকিছু ভুলা যায়, বা হাবাগোবা টাইপের মানুষকে আমরা ভোলা বলি, তাই না? তার মানে ভোলা মানে ভোলাটাইল, ভোলাটাইল মানে ভোলা, ভোলাটাইল মানে ভোলা বা বোকা। তার মানে সে ভুলে যায়, অস্থায়ী মেমোরি ভুলে যায়, সে আসলে সবসময় সেভ করে রাখতে পারে না। এখন তার মধ্যে ডেটা আছে, একটু পরে ডেটাটা নাই হয়ে যাবে, একটু পরে ডেটাটা মুছে যাবে। তার মানে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল যেগুলা, সেগুলোর মধ্যে ডেটা সব সময় স্টোর হয় না, এগুলোর মধ্যে ডেটাটা সব সময় স্টোর থাকে না, একটু পর পর মুছে যায়। তার মানে তোমার কম্পিউটার অফ করে যদি তুমি অন করো, অফ করে অন করলে কি হবে বলো তো? ডেটাটা মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। এই কারণে বলতেছি এটা হচ্ছে ভোলা, কারণ এটা ভুলে যায়, তোমার ডেটাটা ভুলে যায়, এই কারণে এটার নাম বলতেছি ভোলা। ভোলা থেকে মনে করতে পারো ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। এটার মধ্যে ডেটাটা স্থায়ীভাবে সংরক্ষণ থাকে না, এটার মধ্যে ডেটাটা স্থায়ীভাবে সংরক্ষণ থাকে না, এটা অস্থায়ী। ঠিক আছে, কম্পিউটার অফ করে অন করলে এটা মুছে যাবে, এটা অস্থায়ী, স্থায়ীভাবে সংরক্ষণ থাকে না। তাহলে স্থায়ী কোনটা? যেটা কম্পিউটার অফ করে অন করলে মুছে যাবে না, সেটাই তো স্থায়ী বা নন ভোলাটাইল, তাই না? এটা মুছে যাবে না, এটা মুছে যাবে না, তার মানে পার্মানেন্টলি ডেটাটা সেফ থাকবে স্থায়ী মেমোরিতে বা নন ভোলাটাইল মেমোরিতে, যেগুলো ভোলা না, তাই না? তার মানে ভোলাটাইল মানে যে ভুলে যায়, মানে অস্থায়ী মেমোরি মানে কম্পিউটার অফ করে অন করলে সেটা ভুলে যাবে বা মুছে যাবে ডেটাটা। আর নন ভোলাটাইল মানে স্থায়ী মেমোরি, যেটা আমাদের কম্পিউটার অফ করে অন করলে এটা ভুলবে না, মানে ডাটাটা স্টোর থাকবে। তাহলে বলো তো, তোমার মোবাইলে যে মেমোরি আছে বা পেন ড্রাইভ আছে বা হার্ড ডিস্ক আছে, ওটা কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? তোমার মোবাইলের গ্যালারির ছবিগুলো যেখানে সেভ আছে, অবশ্যই এটা নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি। কেন? কারণ তুমি মোবাইল অফ করে অন করলেও এটা কিন্তু সেফ থাকতেছে, মোবাইল অফ করে অন করলেও এই ডেটাটা কিন্তু সেফ থাকতেছে, এই কারণে তোমার ওই মেমোরিটাকে বলা হয় স্থায়ী মেমোরি। তাহলে বুঝে গেছো স্থায়ী মেমোরির উদাহরণ কোনগুলা?
স্থায়ী মেমোরির উদাহরণ কোনগুলো বলো তো? তোমার স্থায়ী মেমোরির উদাহরণ তুমি যদি আমি তোমাকে বলতে বলি, তুমি বলবা তোমার মোবাইলের এসএসডি বা পিসির এসএসডি বা হার্ড ডিস্ক, রাইট? এসএসডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলা কি তোমার? এগুলো হচ্ছে বা তোমার যে আলাদা আলাদা যে মেমোরি ইউজ করো সেগুলা। তার মানে এগুলো হচ্ছে তোমার স্থায়ী মেমোরি উদাহরণ। এগুলোর মধ্যে কিছু ডেটা রাখলে সেটা মুছে যায় না। এটার আরেকটা নাম আছে রম, ঠিক আছে? এই মেমোরিগুলোকে আমরা কি বলি? রম বলি। হার্ড ডিস্কে কি বলি বলো তো? রম বলি। তার মানে এই মেমোরিগুলোকে বলি আমরা স্থায়ী মেমোরি, যেগুলোর মধ্যে ডেটা রাখলে এগুলো মুছে যায় না। কিন্তু অস্থায়ী কোনগুলো? যেগুলো মুছে যায়, যেগুলো কম্পিউটার অফ করে অন করলে মুছে যায়। তার মানে এটার একটা উদাহরণ হলো তোমার র্যাম। ওকে, তারপর প্রসেসরে একটা মেমোরি থাকে যেটার নাম হচ্ছে ক্যাশ মেমোরি, ঠিক আছে? ক্যাশ মেমোরি বলতে একটা মেমোরি আছে, এটা কম্পিউটারের প্রসেসরের ভিতরে থাকে। সো এই মেমোরিগুলো হচ্ছে তোমার অস্থায়ী মেমোরি। এগুলো হচ্ছে ভুলে যায়, কম্পিউটার অফ করে অন করলে এগুলো ডেটা মুছে যায়। অনেক সময় দেখো না, ফোন ল্যাগ করে বা কম্পিউটার হ্যাং করে, ল্যাগ করে, তখন আসলে কি হয়ে যায়? তখন আসলে এই র্যামটা ফুল হয়ে যায়। র্যাম যতটুকু তোমার সাইজে আছে ওই সাইজটা ফুল হয়ে যায়। সো ফুল হয়ে গেলে কি করো তোমরা? কম্পিউটারটা অফ করে অন করো। অফ করে অন করলে কি হয়? র্যামের ডেটাটা মুছে যায়। তার মানে র্যামটা ফাঁকা হয়ে যায়। র্যাম যখন ফাঁকা হয়ে যায় তখনই তোমার কম্পিউটারটা আর ল্যাগ দেয় না। র্যাম যখন ফুল হয়ে যায় তখনই তোমার কম্পিউটারটা দেখবা ল্যাগ দিচ্ছে, ফোন দেখবা ল্যাগ দিচ্ছে। এই কারণে আমরা দেখবা কম্পিউটার বা পিসি কেনার সময় র্যামটা একটু বাড়ায় কিনি, 16 জিবি বা 32 জিবি র্যাম কিনি, যেন একটা বড় সফটওয়্যার যখন তুমি রান করবা তখন যেন ল্যাগ না করে। যেমন তোমরা যারা পাবজি খেলছো, তোমরা জানো যে সেটা একটা রিকোয়ারমেন্ট আছে যে 2 জিবি র্যাম প্রয়োজন তোমার ফোনে, নাহলে পাবজি গেম খেলা যেত না। সো 2019-20 সালে যখন 18 সালে হয়েছিল, 18-19 সালে যখন পাবজি গেম আসছিল, সো আমার ফোনে তখন ওই র্যামটা ছিল না। আমার ফোনের র্যাম ছিল মাত্র 1 জিবি। সো এই পাবজি গেমটা তখন আমি খেলতে পারতাম না। তখন আমি কি খেলতাম? ওই ফ্রি ফায়ার গেমটা তখন নতুন নতুন আসছিল, তখন ওই ফ্রি ফায়ার খেলতাম। বাট মানে এরপর তো গেমগুলো ছাপড়ি গেম হয়ে গেছে, বাট তখন আর খেলা হয় নাই। একদম শুরুর দিকে গেমগুলো মজা ছিল। ওকে, সো ওই র্যাম বলতে কি বোঝায়? যেটা হচ্ছে অস্থায়ী মেমোরি, যেটার মধ্যে ডেটাটা সেফ থাকে না, অফ করে অন করলে আবার মুছে যায়, অফ করে অন করলে আবার মুছে যায়। আর যেগুলো স্থায়ী মেমোরি সেগুলো হচ্ছে নন ভোলাটাইল, অফ করে অন করলে মুছে যাবে না। তার মানে ঢাকা বোর্ড 2023 একটা প্রশ্ন আসছে যে ভোলাটাইল মেমোরি কাকে বলে? তুমি সংজ্ঞাটা কি দিবা? ভোলাটাইল মেমোরি হচ্ছে সে সমস্ত মেমোরি যেগুলো কম্পিউটার অফ করে অন করলে তার ডেটাটা মুছে যায়। সোজা কথা, বুঝতে পারছো? সো এই ডেফিনেশনটা লিখতে পারলে ঢাকা বোর্ড 2023-এ তুমি 1 মার্কস পাই যাইতা। ওকে, তার মানে ডেফিনেশন যদি আসে কোনো বোর্ডে যে ভোলাটাইল মেমোরিকে আর নন ভোলাটাইল মেমোরিকে, তুমি এগুলো পারবা? ইয়েস অর নো? আশা করি পারবা, ঠিক আছে? সো ভোলাটাইল আর নন ভোলাটাইল এগুলো আশা করি তোমরা পারবা। আচ্ছা, সো মোটামুটি আমরা একটা জিনিস আমরা শিখলাম। এখন আরেকটা জিনিস একটু মনে রাখবা, এটা যদিও বা আমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে এই যে অস্থায়ী মেমোরিগুলো বা নন ভোলাটাইল মেমোরিগুলো, এগুলোকে আমরা বলি প্রাইমারি মেমোরি। কি বলি? প্রাইমারি মেমোরি। ওকে, কেন প্রাইমারি বলি একটু পরে আসতেছি। আর এগুলাকে বলি আমরা সেকেন্ডারি মেমোরি। ওকে, সেকেন্ডারি মেমোরি একটু পরে আসতেছি, এগুলো কেন প্রাইমারি বলি আর সেকেন্ডারি বলি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা তো ভুলে যায়, তার মানে এই মেমোরি দিয়ে আমাদের কাজ কি? মেমোরির কাজই তো হচ্ছে মনে রাখা। সেটা যদি ভুলেই যায়, এই মেমোরি দিয়ে আমাদের কাজ কি? বা এই মেমোরির কম্পিউটারে তার কাজ কি? তাই না? মনে অনেক প্রশ্ন আমাদের জাগে। সো এই কাজটা এখন দেখবো, তাহলেই তোমরা বুঝে যাবে যে আসলে অস্থায়ী মেমোরিগুলোর কাজ কি হয়। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে তোমার একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয়, বা একটা অ্যাপস যখন তুমি ফোনে চালাও বা ল্যাপটপে চালাও বা কম্পিউটারে চালাও তখন কাহিনীটা কি হয়, বা একটা ভিডিও প্লে করো তখন কাহিনীটা কি হয়, এটা যদি বুঝতে পারো তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো তুমি যখন একটা অ্যাপস চালাও বা একটা ভিডিও চালাও, ভিডিওটা থাকে কই? ভিডিওটা থাকে তোমার স্থায়ী মেমোরিতে, তাই না? স্থায়ী মেমোরিতে তোমার এসএসডিতে থাকে, বা রম যেটাকে বলতেছি, হার্ড ডিস্ক যেটাকে বলতেছি, ওই হার্ড ডিস্কে থাকে, রাইট? হার্ড ডিস্কে থাকে, রাইট? তার মানে তোমার যে ভিডিও ফাইলটা আছে, এই ভিডিও ফাইলটা তোমার থাকে হচ্ছে স্থায়ী মেমোরিতে। এটা বেসিক্যালি এটা কি মেমোরি বলো তো? স্থায়ী মেমোরিতে। তুমি ভিডিও তার অস্থায়ী মেমোরিতে সেভ করবা না, স্থায়ী মেমোরিতে তুমি সেভ করো। ঠিক আছে, কোথায় সেভ করো তুমি ভিডিওগুলা? স্থায়ী মেমোরিতে তুমি ভিডিওগুলা সেভ করো। ওকে, এটা হচ্ছে তোমার প্রসেসর। এটা কি তোমার? এটা হচ্ছে তোমার প্রসেসর। প্রসেসর কি করবে? তুমি যখন ভিডিওটা প্লে করবা, সে হচ্ছে ভিডিওটা নিয়ে সে প্রসেস করে তোমাকে স্ক্রিনে দেখাবে, তাই তো? মেমোরি থেকে ভিডিওটা নিয়ে সে প্রসেস করে তোমাকে আউটপুটে দেখাবে। এখন মনে করো ব্যাপারটা হচ্ছে এইরকম যে তোমার এই প্রসেসর সেকেন্ডে ভাত খাইতে পারে, মনে করো 10 বার ভাত খাইতে পারে, ঠিক আছে?
হাত দিয়ে সে 10 বার ভাত খাইতে পারে। তার মানে তার ক্যাপাবিলিটি হচ্ছে সেকেন্ডে 10 বার ভাত খাইতে পারে। বাট এই স্থায়ী মেমোরিটা এগুলার সাধারণত স্পিড কম হয়। সো এইটা সেকেন্ডে মনে করো একটা ভাত তোমাকে দিতে পারে। সো তার কাছে ভিডিওটা আছে, এই ভিডিওটা প্রসেসরে যাবে, প্রসেসর প্রসেস করে তোমাকে আউটপুট দিবে। এখন তার ক্যাপাবিলিটি আছে যে 10টা ফাইল বা 10টা সেগমেন্ট বা মনে করতে পারো যে 10টা কাজ করার একটা ক্যাপাবিলিটি আছে, কিন্তু তার দেওয়ার স্পিডের ক্যাপাবিলিটি নাই। সে এত বেশি স্পিডে দিতে পারে না ডেটাটা। তাইলে বলো তো তোমার ইফিশিয়েন্টলি তোমার প্রসেসরটা কি কাজ করবে? কাজ করবে না। ইফিশিয়েন্টলি তোমার প্রসেসরটা কাজ করবে না। তার মানে তার স্পিড কম, তার স্পিড বেশি, যে কারণে ইফিশিয়েন্টলি এটা কমিউনিকেশনটা হতে পারবে না। তখন আমাদের দরকার হয় হচ্ছে র্যামের। ওকে, এটা হচ্ছে র্যাম, যেটা হচ্ছে একটা অস্থায়ী মেমোরি, তাই না? অস্থায়ী মেমোরি, যেটার মধ্যে ডেটাটা থাকবে না, তাই না? একটু পরে আবার মুছে যাবে, অস্থায়ী মেমোরি। সো এই ডেটাটা প্রথমে এই র্যামে আসে, র্যাম থেকে তারপরে প্রসেসরে যায়। তাহলে সুবিধাটা কি এলো? এই র্যামটার স্পিড বেশি, এটা হচ্ছে সুবিধা। তার মানে আমি যেটা চাচ্ছিলাম, এই র্যামটার স্পিড বেশি। তার মানে আমি যেটা চাচ্ছিলাম যে আমার প্রসেসরটা খালি বসে না থাকে, সে 10টা কাজ করতে পারে, তার কাছে যেন 10টা কাজই আমি অ্যাসাইন করতে পারি। সেজন্য আমাদের মধ্যে আসে হচ্ছে র্যাম। শুধুমাত্র একটা র্যাম আসে না, আরও কিছু স্টেপে অনেকগুলা মেমোরি এখানে আসে, ক্যাশ মেমোরি আসে। সো এই জিনিসগুলো হচ্ছে প্রসেসরের ভিতরেই থাকে আর কি। সো র্যাম থেকে ক্যাশ মেমোরিতে যায়, ক্যাশ মেমোরি থেকে প্রসেসরে যায়। সো ধাপে ধাপে হচ্ছে তোমার স্পিডটা বাড়ায়, যে মেমোরি থেকে যে ডেটাটা আসতেছে এই ডেটাটা আসার স্পিডটা যেন বাড়ে, কারণ আমার প্রসেসর তো বেশি কাজ করতে পারে, তাই না? সো আমার এখানে বেশি ডেটা আসতে হবে। সো বেশি ডেটা স্পিডে আসতে পারতেছে না, কারণ আমার এই স্থায়ী মেমোরিগুলার স্পিড কম হয়। স্থায়ী মেমোরিগুলোর স্পিড কম হয়, অস্থায়ী মেমোরিগুলার স্পিড বেশি হয়, জায়গা কম হয়। দেখো দুইটা জিনিস, মেমোরির জায়গা এবং স্পিড। স্থায়ী মেমোরিগুলোর জায়গা বেশি হয় বাট স্পিড কম হয়। অস্থায়ী মেমোরিগুলোর জায়গা কম হয়, স্পিড বেশি হয়। যেমন একটা ফোনের দেখো, তোমাকে যদি বলি ফোনের মেমোরি কত, তুমি বলো 64 GB মেমোরি, বাট র্যাম কত, 4 GB। তার মানে এগুলার জায়গা কম হয় কিন্তু স্পিড বেশি হয়। সো ধাপে ধাপে স্থায়ী মেমোরি থেকে অস্থায়ী মেমোরিতে যখন ডেটাটা যায়, ডেটাটা স্পিডে প্রসেসরে ঢুকতে পারে এবং প্রসেসরও ভালোভাবে কাজ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। যে কারণে কোনো একটা ডিভাইস কেনার সময় প্রসেসর এবং র্যাম দুটো আসলে সম্মিলিতভাবে গোছায় কিনা লাগে। মনে করো তুমি একটা প্রসেসর কিনছো খুবই লো, র্যাম কিনছো অনেক ফাস্ট, লাভ নাই তো। এ যদি অনেক জোরে দেয়, এ যদি নিতে না পারে, তাহলে তো এফিশিয়েন্টলি কাজ করবে না। আবার এ যদি অনেক নিতে পারে, এ যদি অনেক স্পিডে না দিতে পারে, তাহলে তো আবার ভালোভাবে কাজ করবে না। তার মানে দুজনের সম্মিলিতভাবে সবকিছু গোছায় যখন করবে, তখনই কিন্তু তোমার যে ডিভাইসটা সেটা ফাস্ট একটা রেসপন্স দিবে। সো আমরা কি বলতেছিলাম? অস্থায়ী মেমোরি এবং স্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরিগুলো কি হয়? এগুলা সাইজে ছোট হয়। তার মানে এগুলার সাইজ বলতো কি? এগুলার সাইজ ছোট, এগুলার সাইজ ছোট, এগুলার সাইজ ছোট, কিন্তু স্পিডটা অনেক বেশি, স্পিডটা বেশি। এগুলা কোথায় থাকে বলতো? প্রসেসরের আগে, প্রসেসরের ডাটাটা ঢোকার আগে অস্থায়ী মেমোরিতে আসে, স্থায়ী মেমোরি থেকে অস্থায়ী মেমোরিতে আসে, তারপর প্রসেসরে ঢোকে। আর এই স্থায়ী মেমোরিগুলার সাইজ বেশি, সাইজ বেশি কিন্তু স্পিড কম, স্পিড কম। বুঝতে পারছো আশা করি? সো এই জায়গাতে তুমি একটা চার্ট দেখতে পাচ্ছ, এইরকম অনেক রকমের মেমোরি আছে। প্রথম এই উপরের গুলো হচ্ছে অস্থায়ী মেমোরি, নিচের গুলো হচ্ছে স্থায়ী মেমোরি। ঠিক আছে, রেজিস্টার এটা হচ্ছে একটা অস্থায়ী মেমোরি, তারপর ক্যাশ, তারপর র্যাম, ভার্চুয়াল মেমোরি রম, এবং হচ্ছে রিমোট সেকেন্ডারি বা তোমার ইন্টারনেটের কোনো একটা সোর্সের স্টোরেজ। সো ব্যাপারটা যেটা হচ্ছে, যেগুলো তোমার অস্থায়ী মেমোরি, মানে এখান থেকে যত উপরের দিকে যাবা তত হচ্ছে অস্থায়ী মেমোরি, এগুলো হচ্ছে অস্থায়ী। প্রসেসরের একদম সাথে থাকে হচ্ছে রেজিস্টার। ব্যাপারটা আমি যেটা বলছিলাম, যেখানে শুধুমাত্র র্যাম থাকে না, প্রসেসরের আগে আর অনেকগুলো স্টেপ থাকে। সো তোমার মনে করো এটা হচ্ছে তোমার প্রসেসর, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রসেসর, ওকে, আর এটা হচ্ছে তোমার স্থায়ী মেমোরি বা রম। সো এখান থেকে ডেটাটা প্রসেসরে যাবে। সো প্রথমে কি হয়, এই ডেটাটা র্যামে ঢোকে, র্যাম থেকে প্রসেসরের ক্যাশ মেমোরিতে ঢোকে, এটাও কিন্তু একটা অস্থায়ী মেমোরি, ঠিক আছে, এটাও কিন্তু একটা অস্থায়ী মেমোরি। তারপর ঢোকে হচ্ছে প্রসেসরের রেজিস্টারে, তারপর সেখান থেকে প্রসেসরে ঢোকে। সো আস্তে আস্তে স্পিডটা ইনক্রিজ হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এখান থেকে উপরের গুলো হচ্ছে তোমার অস্থায়ী মেমোরি আর নিচের গুলো হচ্ছে তোমার স্থায়ী মেমোরি। তাইলে বলো তো স্পিড কাদের বেশি? যত উপরে যাবো তত স্পিড বেশি,
সাইজ কাদের বেশি, যত নিচে যাওয়া তত সাইজ বেশি। জাস্ট এই জিনিসটা উপলব্ধি করতে পারলে এখান থেকে তুমি পুরো মার্কস পেয়ে যাবে, আর কিছু লাগবে না এখানে। বইয়ে জাস্ট এই চারটা আছে যে বুঝতে পারো। উপরে যত যাওয়া তত স্পিড বেশি। কেন 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 স্পিডটা বেশি দরকার? কারণ আর প্রসেসর বেশি খাইতে পারে, তো তাকে তো বেশি স্পিডে ডেটাটা দিতে হবে। সো অস্থায়ী মেমোরি থেকে যেন খুব স্পিডে ডেটাটা আমাদের প্রসেসরে যায়, সেজন্য অনেকগুলা স্টেপ হয়ে হচ্ছে ডেটাটা ঢুকে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি, এখানে কোনো কনফিউশন নেই। এখন রাজশাহী বোর্ড 2023 একটা প্রশ্ন আসছে যে ভার্চুয়াল মেমোরি এটা বলতে কি বোঝায়। দেখো, ভার্চুয়াল বলতে কি বোঝায়? ভার্চুয়াল বলতে এমন কিছু বোঝায় যেটা আসলে এক্সিস্ট করে না, তাই না? রিয়েল লাইফে এক্সিস্ট করে না। ভার্চুয়াল রিয়ালিটি যেটা হচ্ছে রিয়েল লাইফে এক্সিস্ট করে না, এরকম কোনো একটা রিয়ালিটি। সো ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা হচ্ছে এরকম। দেখো, অনেকগুলা ডিভাইসের কি হয়, র্যাম ফুল হয়ে যায়, কারণ কি র্যামের সাইজ তো কম থাকে। এটা তো একটা অস্থায়ী মেমোরি, এটার সাইজ তো কম থাকে। তখন কি হয়, সে স্থায়ী মেমোরির একটা অংশকে র্যাম হিসাবে ব্যবহার করে। স্থায়ী মেমোরির একটা অংশকে র্যাম হিসেবে ব্যবহার করে। যদিও বা এটা এফিশিয়েন্টলি ওয়ার্ক করবে না, একদম র্যামের মতো কাজ করবে না, বাট এটা একটা কৌশল যে র্যামের জায়গাটা যেন ওভারফ্লো না হয়ে যায়। কারণ র্যামটা যদি ফুল হয়ে যায় তখন ডিভাইসটা হ্যাং করে, বা ডিভাইসটা একদম তোমার হচ্ছে ফ্রিজ হয়ে যায়। সো এটা যেন না হয়, তখন তোমার একটা কৌশল অবলম্বন করা হয় যেন এটা একদম ডিভাইসটা হ্যাং না হয়ে যায়। ঠিক আছে, তার মানে ভার্চুয়াল মেমোরি কি যদি একটা ডেফিনেশন আসে ক নাম্বারে, পারবা না বলো তো? তার মানে ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট কৌশল, জাস্ট একটা টেকনিক, আর কিছুই না, জাস্ট একটা টেকনিক। যখন তোমার র্যাম ফুল হয়ে যায় তখন যেন স্থায়ী মেমোরির একটা অংশ র্যামে রূপান্তরিত হয়, বা স্থায়ী মেমোরির একটা অংশ যেন অস্থায়ী মেমোরিতে রূপান্তরিত হয়। এটা একটা মেমোরি ম্যানেজমেন্ট কৌশল। ঠিক আছে, তার মানে ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট কৌশল, যার মাধ্যমে যখন র্যাম ফুল হয়ে যায় তখন স্থায়ী মেমোরি থেকে একটা অংশ র্যামের কাজ করে। এটাই জাস্ট, আর কিছুই না। সো ডেফিনেশনটা লিখতে পারবে। সো এখান থেকে তোমাদের যে জিনিসটা লাগবে যে ভোলাটাইল মেমোরি কি বা অস্থায়ী মেমোরি কি, এটার সংজ্ঞা, এটার এক্সাম্পল, এতটুকু জানলেই তোমার এনাফ। আর ভার্চুয়াল মেমোরির যে কনসেপ্টটা, এটা জানতে পারলে এনাফ। আর বাকিগুলা মনে করো তোমার এক্সট্রা বলছি যে আসলে কাহিনীটা কি হয়। সো আসলে পুরো জিনিসটাই তোমার এখন ক্লিয়ার। ওকে, সো আমরা ডিরেক্টলি এখন প্রোগ্রামিং এ ঢুকবো, যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, বা প্রোগ্রামিং আসলে কিভাবে কাজ করে। দেখো, সবকিছু আসলে সংখ্যা দিয়ে কাজ হয়, সবকিছুই সংখ্যা দিয়ে কাজ হয়। তুমি একটা অক্ষর স্টোর করো, সেটাও সংখ্যা হিসেবে স্টোর হবে, আমরা জানি সেটার ASCII ভ্যালু স্টোর হয়, তাই না? তুমি একটা বাক্য স্টোর করো, সেটাও সংখ্যা হিসেবে স্টোর হয়। তার মানে কম্পিউটার সংখ্যা ছাড়া কিছু বুঝে না, তার সংখ্যা নিয়ে আলোচনা। সো তুমি যদি সংখ্যা নিয়ে কাজ করতে চাও, আমি আগে কি বলছি, তোমাকে সংখ্যাটা কোথাও রেখে স্টোর করতে হবে, সেখান থেকে নিয়ে তুমি কাজ করবা, তাই না? সংখ্যাটাকে কোথাও রেখে তোমাকে স্টোর করে সেখান থেকে নিয়ে কাজ করতে হবে। তার মানে কাজ করার পূর্ব শর্ত কি, তুমি একটা জিনিসকে প্রসেস করার পূর্ব শর্ত কি, ডেটাটা তোমার কোথাও রাখতে হবে মেমোরিতে, তাই না? মেমোরিতে তোমাকে ডেটাটা কোথাও রাখতে হবে। সো আমরা মেমোরিতে ডেটাটা যেই জায়গাতে রাখি সেই জায়গার নামটাই হচ্ছে ভেরিয়েবল। ওকে, এইটা হচ্ছে মনে করো একটা জায়গা, খুবই মনোযোগ দিয়ে দেখবেন, খুবই ইজি। ঠিক আছে, আমি আগেই বলছি এই প্লেলিস্টে আমরা খুবই অল্প অল্প করে একদম ডিটেলসে পড়বো, একদম মজা করে পড়বো। ঠিক আছে, আর যাদের তারা আছে তারা ওয়ান শটটা দেখবা, দেখবা। এই প্লেলিস্টে আমি হচ্ছে যত কিছু তোমাদের জানা দরকার, একদম বুঝে বুঝে প্রত্যেকটা লাইন কি বলতেছে এটা বোঝার জন্য ততটুকু সবটা তোমাদের দেখাবো। সো আমাদের কি লাগবে, আমরা প্রবলেমটা তো বুঝছি, আমরা কোনো একটা ক্যালকুলেশন করতে চাই, আমাদের কি লাগবে, কম্পিউটার মেমোরিতে ডেটাটা রাখা লাগবে, তারপর সেখান থেকে নিয়ে কাজ করতে পারবো। মনে করো তোমাকে দুইটার সংখ্যা যোগ করতে দিলাম, তুমি কি করবা, দুইটার সংখ্যা আগে মেমোরিতে রাখবা, তারপর সেখান থেকে নিয়ে যোগ করবা, তাই তো? মেমোরিতে আগে আমাদের ডেটাটা রাখতে হবে। সো মেমোরিতে যেই জায়গাতে আমরা রাখি ওই জায়গাটার নাম হচ্ছে ভেরিয়েবল। ওকে, সো ভেরিয়েবল কথাটার বাংলা কি? ভেরিয়েবল কথাটার বাংলা হচ্ছে চলক। এই ভেরিয়েবল কথাটার বাংলা কি? ভেরিয়েবল কথাটার বাংলা হচ্ছে চলক। সো ম্যাথে আমরা চলক কি এই জিনিসটা বুঝি, রাইট? যেমন তোমাকে যদি একটা ম্যাথের এক্সাম্পল দিই যে y = mx, এখানে y একটা চলক, x একটা চলক। চলক বলতে কি বোঝায়? যার মান পরিবর্তন হতে পারে। চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল, ভেরি করতে পারে। ভেরিয়েবল মানে কি? যার মান ভ্যারি করতে পারে। সো চলকের মানও কিন্তু ভ্যারি করতে পারে। এখানে x এর মান যা খুশি হইতে পারে, সে অনুযায়ী y এর মান যা খুশি পাইতে পারে। তার মানে এখানে x এর মান যা কিছু তোমার হইতে পারে, তার মানে x একটা ভেরিয়েবল, তার মান ভ্যারি করতে পারে, তাই না? y এর মানও ভ্যারি করতে পারে, y ও এখানে একটা ভেরিয়েবল বা চলক, তাই না? সো আমাদের ডেটাটা যদি নিয়ে কোথাও থেকে কাজ করতে চাই বা কোথাও রেখে কাজ করতে চাই, আমাদের কি লাগবে? কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা লাগবে। ওই জায়গাটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল, যেখানে আমার যে কোনো ভ্যালু আমি চাইলে রাখতে পারবো, সেখান থেকে নিয়ে কাজও করতে পারবো। বুঝতে পারছো? সেখান থেকে নিয়ে আমি কাজও করতে পারবো। ঠিক আছে,
সো এই জায়গাটাকেই আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল। সো আমি সবসময় বলি যে ভেরিয়েবলকে মনে করবা কাইন্ড অফ একটা বাটি, ঠিক আছে? পানির বল আছে না, পানির বলের মতো একটা বাটি চিন্তা করবা, যে এটা মনে করো কম্পিউটারের মেমোরিতে তুমি একটা বাটি নিচ্ছ এরকম। কারণ তুমি যখন একটা ডেটা রেখে কাজ করতে চাবা বা একটা ডেটা নিয়ে কাজ করতে চাবা, কম্পিউটার মেমোরিতে তোমার সেটা রাখতে হবে। সো রাখার জায়গাটাই হচ্ছে ভেরিয়েবল। যেমন আমরা যখন একটা পানি রাখতে চাই বা শরবত রাখতে চাই, আমরা কি নেই? গ্লাস নেই, তাই না? তারপর জগ নেই। তার মানে এগুলাই হচ্ছে আমাদের জায়গাটা, যেখানে আমরা ভ্যালুটা রাখি। ভ্যালুটা কি? শরবতটা, পানিটা, তাই না? তার মানে যেই জায়গাতে আমরা ভ্যালুটা রাখবো ওই জায়গাটাকে বলতেছি ভেরিয়েবল। জায়গাটার নামটাকে বলতেছি ভেরিয়েবল, ঠিক আছে? জায়গাটাকে বলতেছি ভেরিয়েবল। তার মানে এটাকে একটা চিন্তা করবো একটা বাটির মতো, যে বাটির মধ্যে আমরা ভ্যালু রাখতে পারবো, সেখান থেকে নিয়ে আবার কাজও করতে পারবো, ঠিক আছে? তার মানে এটাকে চিন্তা করবো একটা বাটির মতো, ঠিক আছে? একটা বাটির মতো, যে বাটির মধ্যে আমরা ভ্যালু রাখতে পারবো, সেখান থেকে নিয়ে কাজও করতে পারবো। মনে করো এই বাটিতে আমি ভ্যালু রাখলাম হচ্ছে 5, ওকে? এখান থেকে আমি আবার 5 নিয়ে অন্য কোথাও যোগ করতে পারবো। এই বাটির মধ্যে মনে করো আমি রাখলাম হচ্ছে 6, এখান থেকে 6 নিয়ে আমি অন্য কোনো একটা কাজ করতে পারবো। তার মানে এই বাটির মধ্যে আমি 6 রাখলাম, এই বাটির মধ্যে 5 রাখলাম। এখন চাইলে 2 বাটি থেকে নিয়ে আমি 2টা সংখ্যা যোগ করতে পারবো, যোগ করে আরেকটা বাটিতে রাখতে পারবো। বুঝতে পারছো? সো কনসেপ্টটা হচ্ছে এইটা। সো আমরা কম্পিউটারের মেমোরিতে যেই জায়গাতে ডেটাটা রাখি ওইটাই হচ্ছে আমাদের বাটি বা ভেরিয়েবল। কম্পিউটারের মেমোরিতে যেই জায়গাতে আমরা ভ্যালুটা রাখি সেই জায়গাটাই হচ্ছে ভেরিয়েবল বা বাটি, যেখানে যে কোনো ভ্যালু আমরা রাখতে পারবো এবং যে কোনো ভ্যালু সেখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারবো, এবং যে কাজ করার পরে যে কোনো ভ্যালু আবার সেখানে রাখতে পারবো, ঠিক আছে? কনসেপ্টটা একদম ক্লিয়ার। তার মানে বাটি বলতে কি, ভেরিয়েবল বলতে কি বোঝায়? বাটি, যেটা কম্পিউটার মেমোরিতে আমরা একটা জায়গা নিচ্ছি, যে জায়গাতে একটা ভ্যালু রাখবো, সেখান থেকে নিয়ে কোনো একটা কাজ করাবো। মোট কনসেপ্ট হচ্ছে এটা। কম্পিউটার মেমোরিতে কোনো একটা জায়গা রাখছি, মানে একটা জায়গা আমি নিচ্ছি, একটা বাটি বানাচ্ছি, জায়গা নিচ্ছি, যে জায়গাতে আমি ভ্যালু রাখবো সেখান থেকে নিয়ে কাজ করব, ঠিক আছে? খুবই সিম্পল। এখন এই জায়গাতে কিন্তু তোমার যে কোনো ভ্যালুই তুমি রাখতে পারো। এখন তুমি 5 রাখলা, একটু পরে চাইলে এই 5কে ওভাররাইট করে তুমি 6 রাখতে পারবা, একটু পরে এই 6কে ওভাররাইট করে তুমি 7 রাখতে পারবা। মানে তুমি যে কোনো ভ্যালুই যে কোনো সময় রাখতে পারবা। এই কারণেই এটার নাম হচ্ছে ভেরিয়েবল বা চলক, কারণ এটার মান ভ্যারি করতে পারে। তার মানে যার মান ভ্যারি করে, যার মান পরিবর্তনশীল, যার মান পরিবর্তনশীল, যার মান পরিবর্তনশীল, যার মান পরিবর্তনশীল, সেই কি আমাদের বলতো? সেই হচ্ছে আমাদের ভেরিয়েবল। তার মানে এই বাটিটার যে মানটা, এই বাটির মধ্যে যে ভ্যালুটা, সেটা পরিবর্তন হতে পারে, তোমার যখন ইচ্ছা রাখতে পারবা। হ্যাঁ, কমন সেন্স। আমি তোমাকে একটু আগে বললাম যে ভেরিয়েবল বলতে বোঝায় বাটি, বা ওই যে তোমার শরবত রাখার পাত্র বা শরবত রাখার জগ। তাইলে এখন যেই জগে শরবত আছে, একটু পরে শরবতকে ফালায় দিয়া তুমি কি পানি রাখতে পারবা না? একটু পরে পানিকে ফালায় দিয়া তুমি কি রুয়াবজা রাখতে পারবা না? রাখতে পারবা। তার মানে বাটির মধ্যে ভ্যালুগুলা চেঞ্জ হতে পারে। তুমি কি রাখতেছো এটা ম্যাটার না, তুমি যে কোনো কিছুই রাখতে পারবা। এখন যেটা রাখতেছো একটু পরে সরে আরেকটা জিনিস রাখতে পারবা, সমস্যা নাই। মেইন কথা হচ্ছে তোমাকে একটা জায়গা নিতে হবে, যেই জায়গাটার মধ্যে তুমি ভ্যালুগুলা বারবার রাখবা। তার মানে ভ্যালুগুলা রাখার মতো তোমার একটা বাটি আগে বানাইতে হবে, তারপর তুমি বাটির মধ্যে কত কখন রাখো এটা আসলে ম্যাটার করে না। তার মানে আমাদের বাটিগুলাকে বলতেছি আমরা ভেরিয়েবল, জায়গাগুলাকে বলতেছি আমরা ভেরিয়েবল। সেখানে ভ্যালু আমরা আমাদের ইচ্ছা মতো যা কিছু রাখতে পারবো। এখন 5 রাখছি, একটু পরে মন চাইলো 6 রাখবো, হ্যাঁ রাখতে পারবো। একটু পরে মন চাইলো 10,000 রাখবো, হ্যাঁ রাখতে পারবো। একই জায়গাতে আমরা ভ্যালুটা রাখতে পারবো। মোট কথা হচ্ছে আগে তোমাকে বাটিটা বানাইতে হবে, তারপর তুমি সেখানে ভ্যালু যত ইচ্ছা রাখতে পারবা, আবার সরাইও দিতে পারবা, ঠিক আছে? ওকে। সো আমাদের ভেরিয়েবল বলতে কি বোঝায়? ভেরিয়েবল বলতে বোঝায় চলক বা কম্পিউটারের মেমোরিতে আমরা একটা জায়গা নিচ্ছি, যে জায়গাতে আমরা কোনো একটা ভ্যালু রাখবো। ভেরিয়েবল বলতে বোঝায় কম্পিউটারের মেমোরিতে আমরা একটা জায়গা নিচ্ছি, যে জায়গাতে আমরা কোনো একটা ভ্যালু রাখবো, ঠিক আছে? এখন এই ভেরিয়েবল প্রত্যেকটার আমাদের একটা নাম সেট করতে হয়। ওকে, দেখো এই জায়গাতে আমি অনেকগুলা বাটি নিচ্ছি, তাই না? এটা কি? এটা একটা ভেরিয়েবল, এটা আরেকটা ভেরিয়েবল, এটা আরেকটা ভেরিয়েবল, এটা আরেকটা ভেরিয়েবল, এটা আরেকটা ভেরিয়েবল। মানে এক একটা জায়গা, তাই তো? এক একটা জায়গা আমি ডিফাইন করতেছি, তাই তো? কম্পিউটার মেমোরিতে যে জায়গাগুলো ডিফাইন করি সেগুলাই তো আমাদের ভেরিয়েবল। তার মানে আমি এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, এখানে একটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম, ঠিক আছে? এখানে একটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম, মানে যে একটা জায়গা ডিফাইন করলাম। তারপর এখানে মনে করো আরেকটা জায়গা আমি ডিফাইন করলাম। হ্যাঁ, কি হইলো? এখানে মনে করো আরেকটা জায়গা আমি ডিফাইন করলাম, তারপর এখানে আরেকটা জায়গা আমি ডিফাইন করলাম, এখানে আরেকটা জায়গা আমি ডিফাইন করলাম। এই প্রত্যেকটা হচ্ছে আমার জায়গা বা বাটি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার জায়গা বা বাটি, যে জায়গার মধ্যে আমি ভ্যালু রাখতে পারবো যা ইচ্ছা। সো এই জায়গাটার মধ্যে আমি ভ্যালু রাখলাম 5। একটু পরে আমার মন চাইলো এই 5 সরাই দিয়ে আমি 10 রাখবো, সমস্যা নেই, রাখতে পারবো। যখন আমি একটা জায়গা বানায় ফেলছি, যা ইচ্ছা তুমি রাখতে পারবা।
এটার মধ্যে তুমি একটা ভ্যালু রাখতে পারবা, একটু পরে যা ইচ্ছা তুমি আবার রাখতে পারবা, মানে ওভাররাইট করতে পারবা তুমি চাইলে। অনেকটা পেন্সিল দিয়ে লেখার মতো, তুমি এখন একটা লেখছো, একটু পরে একটা মুছে দিয়ে আরেকটা লিখবা, একটু পরে আরেকটা মুছে দিয়ে আরেকটা লিখবা, তার মানে পেন্সিল দিয়ে লেখার মতো চিন্তা করো, বাটির মধ্যে তুমি পেন্সিল দিয়ে রাখতেছো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটা জায়গা কিনতেছো, একটা জায়গা কিনতেছো, মনে করো যে তুমি ঢাকা শহরে একটা জায়গা কিনতেছো, একটা মেমোরিতে একটা জায়গা কিনা আর ঢাকা শহরে জায়গা কিনা একই রকম, একটা জায়গা তুমি কিনতেছো। হ্যাঁ, এই জায়গার মধ্যে তারপর তুমি কি একটা টিনের ঘর বানাবা, নাকি একটা বিল্ডিং ঘর বানাবা, নাকি একটা ডুপ্লেক্স বানাবে, এটা তোমার উপর। আজকে তুমি টিনের ঘর রাখছো, একটু পরে এটা সরাই দিয়ে তুমি ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারবা, একটু পরে এটা সরাই দিয়ে তুমি 10 তলা বাড়ি বানাইতে পারবা। মেইন কথাটা হচ্ছে তুমি যদি কম্পিউটার মেমোরিতে জায়গাটা নাও বা ভেরিয়েবলটা বানাও, সেই ভেরিয়েবলে তুমি যা ইচ্ছা রাখতে পারবা। ঠিক আছে, বুঝে গেছো না? একদম পানির মতো ক্লিয়ার। তার মানে ভেরিয়েবল আমরা যা খুশি রাখতে পারি, যখন ইচ্ছা মতো রাখতে পারি, আমাদের যেটা ইচ্ছা সেটাই রাখতে পারি। ঠিক আছে, ওকে। এখন ভেরিয়েবলগুলার আমাদের যখন আমরা ভেরিয়েবলগুলা বানাই, প্রত্যেকটা ভেরিয়েবলের একটা ইউনিক নাম দিতে হয় আমাদের। সো ভেরিয়েবলের নামগুলা দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু রুলস মেনটেন করতে হয়, যেটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তার মানে যদি তুমি নাম না দাও তাহলে তো সমস্যা হবে। প্রত্যেকটা নাম যদি তুমি বাটি ডাকো তাহলে তো হবে না। মনে করো তোমার 10টা জায়গা কিনলা ঢাকা শহরে, এখন কোন জায়গায় কোন বাড়িটা করবা, এটার জন্য কি লাগবে, কোন জায়গাটার নাম কি, এটা তোমার জানা লাগবে। সো আমাদের ভেরিয়েবল যখন আমরা বানাই বা কম্পিউটার মেমোরিতে বাটিটা যখন আমরা নেই, জায়গাটা যখন নেই, আমাদের প্রত্যেকটা জায়গার একটা করে নাম দিতে হয়। এটাকে বলা হয় ভেরিয়েবল নেম। এটাকে কি বলতে হয়? এটাকে বলতে হয় ভেরিয়েবল নেম। এটাকে কি বলে বলো তো? ভেরিয়েবল নেম। তার মানে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের একটা করে কি দিতে হয় বলো তো? একটা করে নাম দিতে হয়। এটাকে বলা হয় ভেরিয়েবল নেম। কারণ নাম ছাড়া তো তুমি ডাক দিতে পারবা না। মনে করো তুমি চাচ্ছ এই বাটি থেকে যে ভ্যালুটা, এই বাটিতে যে ভ্যালুটা, দুইটা ভ্যালু যোগ করবা, তাহলে অবশ্যই এই বাটিকে তোমার ডাক দিতে হবে, এই বাটিকে ডাক দিতে হবে। তার মানে দুইটা ভেরিয়েবলকে তুমি যদি ডাক দিতে চাও তাদের নাম লাগবে, নাম ছাড়া ডাক দিতে পারি না। সেটাকে বলা হয় ভেরিয়েবল নেম। এখন ভেরিয়েবল নেমটার ক্ষেত্রে সবচেয়ে ইফিশিয়েন্ট হলো তোমার যেই কাজের জন্য করতেছো ওই কাজের জন্য নাম দাও। অনেকে এবিসিডি দাও, এটা আসলে মানে ভালো, মানে প্রোগ্রাম কাজ করবে, বাট ইফিশিয়েন্ট না আর কি। মানে যেই কাজের জন্য তুমি নিচ্ছ সেই কাজের মতো নাম দাও। মনে করো একটা ভেরিয়েবল নিচ্ছ তুমি রহিমের বয়স রাখার জন্য, তাহলে তুমি ভেরিয়েবলটার নাম দাও রহিমস এজ, তাই না? তাহলে তুমি বুঝতে পারবা যে ওইটা রহিমের জায়গা বা রহিমের বয়স রাখার জন্য জায়গাটা আমি বানাইছি। আরেকটা জায়গাতে মনে করো একটা সেন্সরের একটা টেম্পারেচারের ভ্যালু তুমি রাখবা, তাহলে তুমি টেম্পারেচার নাম দাও ভেরিয়েবলটার, এবিসিডি দিও না। ঠিক আছে, সো নামগুলা তুমি যেই পারপাসে জায়গাটা বানাচ্ছ সেই পারপাস অনুযায়ী নামটা দিবা, এটা তোমার জন্য ভালো। বাট এই নামগুলা দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু রুলস ফলো করতে হয়, যে রুলসগুলা জানাটা আমাদের জন্য মাস্ট। তুমি নাম যে কোনো কিছু দিতে পারো, রহিম, করিম, জলিল, ABCD EFG, যে কোনো কিছু নাম দিতে পারো, বাট নামগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু রুলস ফলো করতে হয়। ওকে, এই রুলসগুলো এখন আমরা একটু দেখব। প্রথম যে রুলস সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। সি প্রোগ্রামিং এর নামগুলা কেস সেন্সিটিভ, অর্থাৎ তুমি ছোট হাতে একটা নাম লিখছো বা ছোট হাতে একটা ভেরিয়েবলকে নাম দিছো, আরেকটা জায়গাকে বড় হাতে নাম দিছো, দুইটা আসলে ডিফারেন্ট জিনিস। মনে করো এই জায়গাতে দুইটা ভেরিয়েবল, একটার নাম দিচ্ছ হলো SHAROARE, আরেকটার নাম দিচ্ছ ক্যাপিটাল লেটার দিয়ে, ঠিক আছে, একটা অক্ষর ক্যাপিটাল। এই দুইটার নাম কিন্তু ডিফারেন্ট জিনিস মিন করবে, কারণ একটা অক্ষর ক্যাপিটাল হওয়া মানে নামটা ভিন্ন। তার মানে একটার নাম যদি এ দাও, আরেকটার নাম যদি ক্যাপিটাল লেটার এ দাও, দুইটা জায়গা বা দুইটা বাটি তোমার ভিন্ন বাটি মিন করতেছে, ভিন্ন দুইটা জায়গা মিন করতেছে, বা ভিন্ন দুইটা ভেরিয়েবল মিন করতেছে। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে নেমিং এর ক্ষেত্রে কেস সেন্সিটিভ ব্যাপারটা। এই রুলগুলো কিন্তু পরীক্ষায় আসবে, যাই দেখবে খ নম্বরে চলে আসছে যে ভেরিয়েবলের নাম সেট করার জন্য কিছু নিয়ম মানতে হয়, নিয়মগুলো ব্যাখ্যা করো। চোখ অফ করে যেন লিখতে পারো সেভাবে পড়াচ্ছি। তার মানে ভেরিয়েবলের নামগুলো কেস সেন্সিটিভ, আমাদের যখন নামগুলো সেট করব এটা অবশ্যই বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর ডিফারেন্ট কিছু মিন করবে, এটা মনে রাখবা। ঠিক আছে, এরপরে ভেরিয়েবলের নামে কি কি ব্যবহার করা যাবে? ছোট হাতের অক্ষর A থেকে Z, বড় হাতের অক্ষর A থেকে Z, 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, এর বাদে আর কিছু ইউজ করতে পারবে না। এর বাদে আর কিছু নাম তুমি ইউজ করতে পারবে না। ঠিক আছে, তাইলে বলো তো এই হ্যাশ চিহ্নটা তুমি ভেরিয়েবলের নামে ব্যবহার করতে পারবা কিনা? পারবা না। এটা সি প্রোগ্রামিং এর একটা গ্রামার বা সিনট্যাক্স বলতে পারো। ঠিক আছে, তুমি এই কমা ব্যবহার করতে পারবা কিনা? পারবা না। তুমি এই সেমিকোলন ব্যবহার করতে পারবা কিনা? পারবা না। কোনোটাই, কোলন, সেমিকোলন কোনোটাই ব্যবহার করতে পারবা না। তার মানে এগুলা ইউজেবল না। শুধুমাত্র A থেকে Z, ছোট হাতের বড় হাতের, এবং 0 থেকে 9 এবং আন্ডারস্কোর। আন্ডারস্কোর বলতে কি বোঝায়? আমরা যেটা হ্যাশট্যাগ যখন আমরা দেই না, মনে করো যে এইরকম নিচে যেই টানটা দেই এটাকে বলা হয় আন্ডারস্কোর। ওকে, এটাকে বলা হয় আন্ডারস্কোর নিচে যেই টানটা দিই। সো এগুলাই শুধুমাত্র ইউজ করা যাবে, আর কোনোটাই ইউজ করা যাবে না।
তার মানে আগেই যদি ভেরিয়েবলের নামে কমা সেমিকোলন এগুলো দিতে চাও একদম বাদ। ভেরিয়েবলের নামে কোনো কমা খালি জায়গা এগুলা থাকা যাবে না, কমা খালি জায়গা এগুলা থাকা যাবে না। তার মানে তো আগেই বলছি, কারণ কমা খালি জায়গা এগুলাও তো এগুলার মধ্যে ইনক্লুডেড না, তাই না? এখানে এই কমাটা কিন্তু এই লাইন লেখার জন্য কমা, ঠিক আছে? এটা কিন্তু ইউজ করা যাবে না। এ থেকে জেড, স্মল লেটার এ থেকে জেড, 0 থেকে 9 আর আন্ডারস্কোর, এই চারটা জিনিস ইউজ করা যাবে। কমা ইউজ করা যাবে না, কোনো স্পেস ইউজ করা যাবে না। তাইলে বলো তো একটা নাম যদি তুমি ভেরিয়েবলের নাম এরকম দাও যে সারোয়ার, সারোয়ার স্পেস দিয়ে হোসেন দাও, এটা কি হবে? হবে না, অবশ্যই এটা হবে না। আরেকটা তুমি যদি নাম দাও, সাপোজ কি দিলাম, যেটা বলতেছিলাম যে রহিমের বয়স রাখবা, তুমি যদি এরকম দাও যে রহিম এজ, ঠিক আছে, রহিম স্পেস দিয়া এজ, এই নামটা কি ভ্যালিড? ভ্যালিড না, কারণ নামের মধ্যে স্পেস আছে, স্পেস দেওয়া যাবে না, নামের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? সো স্পেস, কমা, সেমিকোলন, হ্যাশ ট্যাগ কিছুই দেওয়া যাবে না, জাস্ট এ থেকে জেড, এ থেকে জেড, 0 থেকে 9 এবং আন্ডারস্কোর এগুলো দেওয়া যাবে। আমি যদি এরকম ভাবে লিখি যে রহিম এজ, হ্যাঁ এটা কিন্তু ভালো, এই যে এটা কিন্তু হবে রহিম এজ, এটা কিন্তু ঠিক হবে, ঠিক আছে? এটা কিন্তু ঠিক হবে, বুঝে গেছো? এটা কিন্তু ঠিক হবে। ওকে, নামের প্রথম অক্ষর সংখ্যা হওয়া যাবে না, এটা একটা সুন্দর রুল। নামের প্রথম অক্ষর সংখ্যা হওয়া যাবে না, তার মানে সংখ্যা আমরা নামের মধ্যে ব্যবহার করতে পারবো কিন্তু শুরুতে না। ওকে, কাইন্ড অফ এটা তোমার একটা শর্ত যে সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো বাট শুরুতে না। সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো কিন্তু শুরুতে না। তার মানে তোমাকে যদি বলি যে সারোয়ার 24 এই নামটা ভ্যালিড কিনা, হ্যাঁ তুমি বলবা এই নামটা ভ্যালিড, কারণ আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো, ইংরেজি অক্ষর ব্যবহার করতে পারবো। কিন্তু আমি তোমাকে বলি 24 সারোয়ার, এই নামটা ভ্যালিড কিনা, না এই নামটা ভ্যালিড না, কারণ নামের শুরুতে আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো না। আমি তোমাকে বলি আন্ডারস্কোর সারোয়ার, এটা ভ্যালিড কিনা, এটা ভ্যালিড কিনা বলো তো, এটা ভ্যালিড কিনা বলো? হ্যাঁ এটা অবশ্যই ভ্যালিড, কারণ নামের শুরুতে আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো না কিন্তু আন্ডারস্কোর তো আমরা ব্যবহার করতে পারি, তার মানে এই নামটা ভ্যালিড। যদি লিখি টু তারপর SHA, এই নামটা ভ্যালিড কিনা, না এই নামটা ভ্যালিড না, কারণ নামের শুরুতে আমরা সংখ্যা ব্যবহার করতে পারি না। সো ব্যাপারটা বুঝে গেছো, রাইট? তারপর আমাদের কিছু রিজার্ভড ওয়ার্ড আছে, মানে কিছু ভিআইপি মানুষজনের জন্য জায়গা রেখে দিছি যেই নামগুলো আমরা ব্যবহার করতে পারি না চাইলেও। এরকম 32টা রিজার্ভড ওয়ার্ড আছে, এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছ, এরকম 32টা রিজার্ভড ওয়ার্ড আমাদের আছে। যেমন অটো, ডাবল, এলস, ইনাম, ফর, ইফ, গো টু, মানে যেগুলো আমরা অন্য কাজে ইউজ করি প্রোগ্রামে, যেগুলো আমরা আস্তে ধীরে শিখবো নেক্সট দিনগুলোতে, ওইগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো না ভেরিয়েবলের নাম হিসেবে, নর্মালি আমরা ইউজ করি না। সো যদি তোমাকে বলে রিজার্ভড ওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ড কাকে বলে, এটা কিন্তু খ নাম্বারে আসে। তুমি বলবা রিজার্ভড ওয়ার্ড বা সংরক্ষিত কিছু ওয়ার্ড, এটা হচ্ছে ওই সকল ওয়ার্ড যেগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারি না। ওকে, তারপর তুমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিবা, ইফ, গো টু, ফর, তারপর হোয়াইল, ডু, এগুলো হচ্ছে তোমার ব্রেক, তারপর হচ্ছে তোমার আরো অনেক কিছু আছে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার রিজার্ভড, এগুলো রিজার্ভ, এগুলো তুমি ইউজ করতে পারবে না। এখন এই প্রত্যেকটা নাম মনে রাখতে হবে না, প্রত্যেকটা মনে রাখতে হবে না, কারণ এগুলো তুমি এমনিই শিখে যাবে, বিভিন্ন কাজে তোমার এই জিনিসগুলো লাগবে, পরবর্তীতে আমরা প্রোগ্রামের বিভিন্ন জায়গাতে এগুলো ইউজ করব। সো আপাতত মনে রাখো এই যে ব্রেক, তারপর কেস, কন্টিনিউ, ক্যারেক্টার, ডু, তারপর কনস্ট, এলস, তারপর ফর, ইফ, গো টু, ফল, ফ্লট, লং, রিটার্ন, তারপর সাইজ অফ, তারপর এই জায়গাতে আছে ভয়েড, হোয়াইল। এই জিনিসগুলো হচ্ছে আমরা বিভিন্ন কাজে ইউজ করবো, আমাদের পুরো লেকচার জুড়ে আমরা বিভিন্ন কাজে ইউজ করবো। সো নামগুলো তুমি এমনিই জানতে পারবো যে অন্য কাজে যেগুলো ইউজ করতেছে সেগুলো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না। আর ভেরিয়েবলের নামের লেন্থটা সাধারণত এত দৈর্ঘ্যের, এত ক্যারেক্টারের হয়। ওকে, সো এখান থেকে বোর্ডে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে। দেখো বোর্ডের প্রশ্নগুলো কেমন আসবে। বোর্ডের প্রশ্নগুলো আসবে তোমার কাছে এইরকম, যে সংরক্ষিত শব্দ কি? সংরক্ষিত শব্দ হচ্ছে ওই শব্দগুলো যেগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারি না। এটা সবগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। 1 নাম্বার, এটা সঠিক চলক নয়, ব্যাখ্যা করো, বোর্ডের প্রশ্ন। কেন তোমার সঠিক নাম্বার না? কারণ নামের শুরুতে সংখ্যা ব্যবহার করা যাবে না। চলকের নামের পাশে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, ব্যাখ্যা করো। হ্যাঁ, চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যায় প্রত্যেকটা প্রশ্নে, মানে এই প্রত্যেকটা প্রশ্নে তুমি জাস্ট কি ব্যাখ্যা করবা, চলকের নামকরণের যে রুলসগুলা, এই রুলসগুলা তুমি এখানে লিখে দিবা। চলকের নাম লেখার ক্ষেত্রে যে রুলসগুলা, এই রুলসগুলা তুমি লিখে দিবা প্রত্যেকটা খ নাম্বারের ব্যাখ্যায়। নাম তোমার কেউ আটকাইতে পারবে না নাম্বার, এবং প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিবা।
প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিবা। যে এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না, তার মানে এটা দুইটা এক্সাম্পল দাও। তার মানে মনে করো যে এইটা ভ্যালিড, আমি যদি এরকম ডলার সাইন দিয়ে দেই বা হ্যাশ দিয়ে দেই, হ্যাশ দিয়ে এসএইচে দেই, এটা ইনভ্যালিড। তুমি দুইটা এক্সাম্পল দাও, প্রত্যেকটা এর সাথে তোমাকে মার্কস দিতে বাধ্য। সো আমাকে একটু কমেন্টে জানাবা যদি পরীক্ষায় এরকম খ নাম্বার প্রশ্ন আসে যে ভেরিয়েবলের নাম এর কি শর্তগুলো ব্যবহার করতে হয় বা কেমনে নামগুলো দিতে হয়, তোমরা সবাই পারবা কিনা আমাকে বলো। অবশ্যই সবার পারতে হবে। ভেরিয়েবলের নামগুলোর মধ্যে কি কি শর্ত আমাদের মানতে হয়। সো আমি তোমাদের কিছু কুইজ দেই, এগুলোর উত্তর করবা কমেন্ট বক্সে, ঠিক আছে? এগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে করবা, জাস্ট নাম্বার দিয়ে তোমরা হচ্ছে আনসারগুলো লিখবা। আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন। এই কয়েকটা প্রশ্ন দিচ্ছি, 6টার উত্তরই তোমরা করবা। জাস্ট বলবা এগুলো ভ্যালিড নাম নাকি ভ্যালিড নাম না। আমি তোমাকে এই জায়গাতে নাম দিচ্ছি হলো SHA_24, এই নামটা ভ্যালিড কিনা। তারপর এই নামটা ভ্যালিড কিনা, ছোট হাতের অক্ষরে লিখি, সমস্যা নেই। এই নামটা ভ্যালিড কিনা। তারপর তোমাকে এই জায়গাতে আমি দিচ্ছি 24 রহিম, এই নামটা ভ্যালিড কিনা। তারপর তোমাকে এই জায়গাতে কি দিব, জামিল_24, এই নাম্বারটা ভ্যালিড কিনা। তারপর শেষে সর্বশেষ এই জায়গাতে যদি এইরকম থাকে হ্যালো, তারপর শেষে হচ্ছে হ্যাশ, এই নামটা ভ্যালিড কিনা। সো এটার কোনটা ভ্যালিড এবং কোনটা ভ্যালিড না এটা তোমরা হচ্ছে কমেন্টে জানাবে। এটা তোমাদের হচ্ছে কাইন্ড অফ আজকের ক্লাসের হোমওয়ার্ক, ঠিক আছে? প্রথম হোমওয়ার্ক। সো কমেন্টে জানাবে এই জিনিসটা। ওকে, সো আমরা নাম কি দিতে হয় এটা বুঝছি, ভেরিয়েবল কি জিনিস এটা বুঝছি। তার মানে আমরা ভেরিয়েবল বলতে বোঝায় কম্পিউটার মেমোরিতে একটা জায়গা, যে জায়গার মধ্যে আমরা ভ্যালুগুলো রাখি। ওই জায়গাগুলো আমাদের কি দিতে হয়, জায়গাগুলোর আমাদের নাম দিতে হয়। কারণ ওই নাম দিয়ে ডাক দিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা কাজ করি, রাইট? ওই নাম দিয়ে ডাক দিয়ে পরবর্তীতে আমরা কোনো না কোনো একটা কাজ করি, ঠিক আছে? কোনো না কোনো একটা কাজ করি। তার মানে ভেরিয়েবলগুলোর নাম আমরা শিখছি, কিন্তু ভেরিয়েবলগুলোর টাইপটাও আমাদের বলে দিতে হয়। এখন টাইপ জিনিসটা কি, বা ডাটার টাইপটা জিনিসটা কি, মানে এই ভেরিয়েবলে তুমি কোন টাইপের ডেটা রাখবে এটা তোমাকে বলে দিতে হয়। কারণটা কি? কারণটা হইলো, মনে করো যে তুমি একটা ফল রাখার যে পাত্র, যেগুলো আমাদের ছিদ্র আছে, ঠিক আছে? অনেক সময় রান্নাঘরে থাকে, রান্নাঘরে যে ফল রাখার পাত্রগুলো আছে না, বা তরি তরকারি রাখার যে পাত্রগুলো আছে, ওইগুলো একটা পাত্র। আর একটা হচ্ছে নর্মাল বল, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে সলিড, এখানে কোনো ছিদ্র নাই। সো তুমি মনে করো পানি রাখতে চাও, তাহলে তুমি কোন বলটা নিবা? যেটার মধ্যে ছিদ্র আছে এটা নিবা না, যেটার মধ্যে ছিদ্র নাই সেটা নিবা। তার মানে আবার ফল রাখতে চাও, ফল রাখার জন্য তুমি দুইটাই নিতে পারো, চাইলে দুইটাই নিতে পারো, তোমার হাতে অপশন আছে। বাট পানি রাখতে হলে অবশ্যই তোমাকে যেটা মধ্যে ছিদ্র নাই সেই পাত্রটাই নিতে হবে। তার মানে তুমি কি ডেটাটা রাখতেছো, কি টাইপের ডেটাটা রাখতেছো, সেটার উপর ডিপেন্ড করে যে বাটিটা কেমন হবে, বাটিটা কত বড় হবে। তুমি একটা জায়গাতে 1 গ্লাস পানি রাখবা, ওই জায়গাটা যতটুকু বড় হবে। আরেকটার মধ্যে 1 জগ পানি রাখবা, ওই জায়গাটা কি ততটুকুই বড় হবে না? তার মানে এই জায়গাগুলা কতটুকু বড়, কি টাইপের ডেটা রাখবো, এটা আমাদের ডিফাইন করে দিতে হয়। মূলত কি টাইপের ডেটা রাখবো সেটার উপরেই ডিপেন্ড করে কতটুকু বড় জায়গাটা হবে, সেটা অটোমেটিকলি ডিফাইন হয়ে যায়। তার মানে আমাদের টাইপটা বলে দিতে হবে যে এই জায়গাটার মধ্যে আমি কি টাইপের ডেটা রাখবো, কি টাইপের ডেটা রাখবো, কি টাইপের ডেটা রাখবো, ঠিক আছে? কি টাইপের ডেটা রাখবো। সো এই জিনিসটা বলে দিতে হয়। সো আমাদের ডেটা টাইপ আছে টোটাল 4টা। কি কয়টা টাইপ? টোটাল 4টা টাইপ। ওকে, একটা হচ্ছে ক্যারেক্টার। ডেটা টাইপটা কি? ক্যারেক্টার। এটা দিয়ে আমরা কি করি বলতো? বর্ণ বা বর্ণ রাখার জন্য যে জায়গা, ওই জায়গাটাকে আমরা বলি ক্যারেক্টার টাইপের জায়গা। আরেকটা জায়গাকে বলি আমরা ইন্টিজার। ইন্ট বলতে কি বোঝায়? ইন্টিজার। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা রাখার জন্য যে জায়গাটা, ওইটার টাইপটা হচ্ছে আমাদের ইন্ট বা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর ফ্লোট এবং ডাবল, এই দুইটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ রাখার জন্য জায়গা, ভগ্নাংশ রাখার জন্য জায়গা। সো এগুলার ডিটেলসে আমরা যাব পরে, সমস্যা নেই, যে কেন এই দুইটাই কেন ভগ্নাংশের জন্য ইউজ হবে। মোটামুটি নামগুলো একটু মনে রাখো। এই ক্যারেক্টার কই থেকে আসছে? মানে CHAR, এই ওয়ার্ডটা আসছে ক্যারেক্টার শব্দ থেকে। ইন্ট, INT, এই ওয়ার্ডটা আসছে ইন্টিজার শব্দ থেকে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ফ্লট আর ডাবল, এগুলো আসছে ভগ্নাংশের জন্য। তার মানে তুমি একটা জায়গাতে কি টাইপের ডেটা রাখতেছো বা কি টাইপের ডেটা রাখার জন্য জায়গাটা বানাচ্ছ, এটা তোমাকে আগে থেকেই বলে দিতে হয় যখন তুমি জায়গাটা বানাও, ঠিক আছে? অনেকটা তোমার সয়েল টেস্টের মতো। তুমি যে জায়গাটা কিনতেছ, ওই জায়গার মধ্যে কি বাড়ি বানাবা সেটার জন্য তোমাকে টাইপটা বলে দিতে হবে যে কি বাড়ি তুমি বানাইতে চাও, সে অনুযায়ী তোমাকে জায়গাটা কিনতে হবে। তুমি যদি একটা নরম মাটির জায়গা কিনো,
তাহলে সেখানে একটা বড় বাড়ি তুমি বানাইতে পারবা না, বড় ডেটা তুমি রাখতে পারবা না, অনেকটা এরকম। তুমি কি টাইপের ডেটা রাখবা সেটা তোমাকে আগে থেকেই বলে দিতে হয় যে এই টাইপের ডেটাটা আমি রাখতেছি, এই টাইপের ডেটাটা রাখার জন্য আমি জায়গাটা কিনতেছি। ওকে, সো জায়গাটা আসলে ডিক্লেয়ার কেমনে করতে হয়, সো নামগুলা মনে রাখবা যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল, এবং এগুলোর সাইজগুলো একটু মনে রাখবা, সাইজগুলো একটু মনে রাখবা। ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট, ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট, ফ্লটের সাইজ হচ্ছে 4 বাইট, ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট। এখন কিছু কিছু বইয়ে ইন্টিজারের সাইজটা 2 বাইটও লেখা থাকে, বাট মডার্ন কম্পিউটারগুলোতে ইন্টিজারের সাইজটা 4 বাইট হয়ে থাকে। আমরা যে প্রোগ্রামগুলো করি, আমরা যে ডিভাইসগুলো ইউজ করি, সেখানে ইন্টিজার টাইপের ডেটা যখন আমরা নেই বা ইন্টিজার টাইপের জায়গা যখন আমরা নেই, সেই কম্পিউটারের মেমোরি থেকে 4 বাইট জায়গা দখল, কারণ আমরা জানি মেমোরির সাইজকে বিট বাইট দিয়ে প্রকাশ করা হয়। সো 4 বাইট জায়গা সে হচ্ছে নিয়ে নেয় তোমার ডাটাটা রাখার জন্য, ঠিক আছে। সো বর্তমানের কম্পিউটারগুলোতে 4 বাইটই হয়, বাট আমাদের পুরাতন বইগুলোতে, যেগুলো আমরা পড়াশোনা করি, সেখানে হচ্ছে 2 বাইট লেখা এখনো। সো যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে ইন্টিজার টাইপের ডেটা কত বাইটের, 2 দেওয়াটা সেফ অপশন, বাট অ্যাকচুয়াল উত্তরটা 4। ওকে, সো এটা 2 বাইটই তুমি লেখো, সমস্যা নেই, 2 বাইটই তুমি লেখো। বাট রিসেন্ট বোর্ড বইয়ে আবার এটা চেঞ্জ করছে, এটা তোমার মাহবুব স্যারের বইয়ে দেখবা 2 বাইট, বাট রিসেন্ট বোর্ড বইয়ে এটা আবার 4 বাইট করছে। সো কোনটা তুমি উত্তর করবা, তাই না? মানে ম্যাক্সিমাম কেসে টিচাররা জানে 2 বাইট, কারণ এতদিন পরে অভ্যাস, বাট রিসেন্টলি বোর্ড বইয়ে চেঞ্জ করছে। সো এটা আসলে একটু অসঙ্গতিপূর্ণ পোর্শন যে ইন্টিজারের ডেটা টাইপটা আসলে কত বাইট জায়গা দখল করে, 4টাই কিন্তু এমসিকিউ আসে তোমাদের। ওকে, সো আমার সাজেশন থাকবে, যেহেতু বোর্ড বইয়ে জিনিসটা আছে 4 বাইট এবং রিসেন্ট কম্পিউটারগুলোতে 4 বাইট ইউজ করে, তার মানে এটাই আপডেটেড। আমি তোমাদের প্রমাণও দিব পরবর্তীতে যখন আমরা এগুলো পড়বো। সো 4 বাইটটাই উত্তর করো। আমি জাস্ট তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম যে 2 বাইট 4 বাইট দুইটাই উত্তর হতে পারে, বাট 4 বাইটটা আমার সাজেশন থাকবে উত্তর করো, কারণ এটা বোর্ড বইয়ে আসছে এবং এটাই আসলে অ্যাকচুয়াল উত্তর, ঠিক আছে। তার মানে তুমি একটা জায়গা বানাচ্ছিলে, তাই না? তুমি কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা বানাচ্ছিলে, একটা বাটি বানাচ্ছিলে। ওই বাটিটার মধ্যে কি টাইপের ডেটা রাখবা সেটাই হচ্ছে তোমার ডেটা টাইপ, সেটাই কি তোমার ডেটা টাইপ। তোমার জায়গাটা বা বাটিটা বানানোর আগে তোমাকে ডেটা টাইপটা বলে দিতে হয় যে আমি এই টাইপের ডেটা রাখার জন্য জায়গাটা বানাচ্ছি, এই টাইপের ডেটা রাখার জন্য আমি জায়গাটা বানাচ্ছি, ঠিক আছে। যখন তুমি ক্যারেক্টার টাইপের ডেটা রাখার জন্য জায়গাটা বানাও, তখন তোমাকে ক্যারেক্টার বলে দিতে হবে, CHAR। যখন তুমি ইন্টিজার টাইপের ডেটাটা বানাও, তখন মানে ডেটা রাখবা, তখন তোমাকে ইন্ট দিয়ে তোমাকে বোঝা দিতে হবে যে এখানে আমি ইন্টিজার টাইপের ডেটাই রাখবো, ঠিক আছে। বুঝে গেছো? ওকে, সো কতটুকু জায়গা দখল করে এটা তুমি বুঝে গেছো। এরপর তোমার বইয়ে, বোর্ড বইয়ে আরেকটা জিনিস দেখবা যে ইন্টিজার টাইপের ডেটা দিয়ে কত থেকে কত পর্যন্ত সংখ্যা প্রকাশ করা যায়, মানে কত বড় সংখ্যা প্রকাশ করা যায়। এটা মূলত যারা চ্যাপ্টার 3 পড়ছো তাদের জন্য একদম ক্লিয়ার। চ্যাপ্টার 3-তে আমরা পড়ছি যে এতটুকু জায়গা থাকলে সেখানে সাইন্ড নাম্বার যদি রাখি, মানে পজিটিভ নেগেটিভ দুইটাই রাখি, তাহলে কতগুলো সংখ্যা প্রকাশ করতে পারবো। সেটা হচ্ছে -2n-1 থেকে +2n-1 পর্যন্ত, এতগুলা ভ্যালু বা এত থেকে এত পর্যন্ত আমি রাখতে পারি সংখ্যা। এখন যারা এই জিনিসটা বুঝে নাই, তোমরা চ্যাপ্টার 3 এর 2's কমপ্লিমেন্টের ক্লাসটা দেখলেই বুঝে যাবা, বা 1's কমপ্লিমেন্টের ক্লাসটা দেখলেই বুঝে যাবা। এতগুলা সংখ্যা আমি রাখতে পারি, এত থেকে এত পর্যন্ত আমি রাখতে পারি। তার মানে এখানে কত বিট বলো তো? 4 বাইট মানে 32 বিট। তার মানে এখানে কত বসাবা? 2^32-1, 2^32-1, ঠিক আছে। এটা কই বা জানবা, এটা কিন্তু এখানে পড়াই নাই, এটা না বুঝলে এটার দায়িত্ব এখানে না, চ্যাপ্টার 3 এ পড়াইছি 1's কমপ্লিমেন্ট আর 2's কমপ্লিমেন্টের ক্লাসে, ঠিক আছে, কেমনে নাম্বার স্টোরগুলো হয়। সো আমাদের কত বাইটের জায়গা দখল করে এটা জাস্ট মনে রাখতে হবে যে ক্যারেক্টার মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে, মানে 8 বিট। ইন্টিজার 4 বাইট জায়গা দখল করে, ফ্লোট 4 বাইট, ডাবল 8 বাইট। এই 4 রকমের ডেটা টাইপ আমাদের আছে, বা 4 রকমের ডেটা আমরা সাধারণত নিয়ে ডিল করি, ঠিক আছে। এখন মনে করো তুমি কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা বানাবা, কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা বানাবা, যেই জায়গার মধ্যে তুমি একটা ইন্টিজার টাইপের ডেটা রাখবা। মনে করো তোমার জায়গাটার নাম হচ্ছে রহিম, তাই রে? তুমি কেমনে জায়গাটা বানাবা? তুমি জায়গাটা বানাবো হচ্ছে এরকম ভাবে যে ইন্ট, মানে ইন্টিজার টাইপের জায়গা তুমি বানাচ্ছ, মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা তুমি রাখবা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে রহিম। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে রহিম। তোমার জায়গাটা বানানো হয়ে গেছে। তার মানে তুমি কি করছো বলো তো? তুমি কম্পিউটারের মেমোরিতে কি করছো বলো তো? একটা বাটি বানাইছো, আর কিছুই না। কম্পিউটারের মেমোরিতে একটা বাটি বানাইছো, একটা জায়গা বানাইছো। এই জায়গাটা কত বড়, সাইজে কত বড়? এই জায়গাটা সাইজে 4 বাইট বড়, তাই না? কারণ ইন্টিজার যেহেতু, টাইপটা যেহেতু ইন্টিজার, জায়গাটা 4 বাইট বড়। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে রহিম। এখানে তুমি পূর্ণ সংখ্যা রাখতে পারবা। কি রাখতে পারবা? পূর্ণ সংখ্যা, পূর্ণ
সংখ্যা তুমি এখানে রাখতে পারো। বুঝছো ব্যাপারটা? বুঝছো? তার মানে একটা জায়গা কেমনে ডিক্লেয়ার করতে হয় বা কম্পিউটারের মেমোরিতে জায়গা কেমনে বানাইতে হয়, বুঝতে পারছো? প্রথমে তোমাকে ডেটা টাইপটা লিখতে হবে। আমরা এখানে কি সেন্টেক্সটা ফলো করছি, কি গ্রামারটা ফলো করছি। প্রথমে তোমাকে ডেটা টাইপটা লিখতে হবে। প্রথমে তোমাকে লিখতে হবে ডেটা টাইপটা, ডেটা টাইপ যেটা, যে কি টাইপের ডেটা তুমি রাখতে পারতেছো। তারপর তোমাকে ভেরিয়েবলের নামটা, যে কি নাম দিয়ে তুমি ভেরিয়েবলটা রাখতে চাচ্ছ, ভেরিয়েবলটার নাম কি হতে হবে। এই নামটা তো তোমার উপর, তুমি জানো রহিম, করিম, জলিল, ABCDEFG যা খুশি তুমি দিতে পারো। তার মানে নামটা তোমার উপর, নামটা তুমি যা খুশি দিতে পারো, বাট রুলগুলা মেনে, নামের রুলগুলা মেনে। ওকে, সো এইটার মাধ্যমে তুমি কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা বানায় ফেলছো, অলরেডি একটা জায়গা বানায় ফেলছো, যে জায়গার মধ্যে তুমি একটা পূর্ণ সংখ্যা রাখবা। যে কোনো পূর্ণ সংখ্যা তুমি রাখতে পারবা, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যা তুমি রাখতে পারবা। এখন এই লাস্টে তোমাকে একটা সেমিকোলন দিতে হবে, লাস্টে তোমাকে একটা সেমিকোলন দিতে হবে। কেন? এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর গ্রামার, সি প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স বলতে পারো, একটা গ্রামার বলতে পারো। সেমিকোলন কখন কখন দিতে হয় সি প্রোগ্রামিং এ? যখন তোমার একটা স্টেটমেন্ট শেষ হবে বা একটা কাজ শেষ হয়ে যাবে। ওকে, তার মানে মনে রাখতে হবে যে একটা স্টেটমেন্ট বা একটা কাজ যখন তোমার শেষ হয়ে যাবে, একটা কাজ শেষ হয়ে যাবে। আমি তোমাদের আগেই বলছিলাম যে আমরা প্রোগ্রামে কোথায় কি লিখতেছি প্রত্যেকটার ইন ডিটেলস মিনিং শিখবো। কেন এক জায়গায় সেমিকোলন হয়, কেন আরেক জায়গায় সেমিকোলন হয় না, এটার উত্তর যেন আমরা জানি, বুঝে বুঝে যেন লিখতে পারি। ঠিক আছে, এই জায়গাতে আমার কাজ শেষ, কারণ কি? কারণ আমি একটা জায়গা বানাতে চাচ্ছিলাম, জায়গা বানানোর কাজ হয়ে গেছে, আমার স্টেটমেন্ট ক্লোজড, আমার কাজটা শেষ, তার মানে আমার সেমিকোলন হবে। তার মানে একটা স্টেটমেন্ট বা কাজ শেষ হলে আমাদের কি ইউজ করতে হয় বলতো? সেমিকোলন ইউজ করতে হয়। কোনো একটা জায়গাতে আমরা পরবর্তীতে শিখবো। মনে করো এইরকম হইলো যে তুমি একটা কাজ করছো, ওই কাজটা শেষ হয় নাই, মনে করো এই কাজটা এখানে শেষ হয় নাই, তাইলে কি বলতো এখানে সেমিকোলন হবে? হবে না, হবে না, কারণ কাজটা এখানে শেষ হয় নাই। মনে করো এটার বাকি অংশ এখানে, এটার বাকি অংশটা এখানে, তার মানে তখন তোমার এই জায়গাতে সেমিকোলন হবে? হবে না। কারণ কি? কারণ এই কাজটা তো শেষ হয় নাই, এর বাকি অংশটা তো এই জায়গাতে। ওকে, তার মানে একটা লাইন বা একটা প্রোগ্রামের যে কোনো একটা লাইন যদি এক্সিকিউশন হওয়া শেষ হয় বা স্টেটমেন্টটা যদি শেষ হয় বা স্টেটমেন্টটা যদি ফুলফিল হয়, তখনই সেমিকোলন বসে। ওকে, তার মানে আমরা রহিম নামে একটা জায়গা বানায় ফেলছি। এখন আমরা চাইলে এই রহিমের মধ্যে 5 রাখতে পারবো, 6 রাখতে পারবো, 10 রাখতে পারবো, এনিথিং রাখতে পারবো। তার মানে এই রহিমের মধ্যে আমরা চাইলে এখন 5 রাখতে পারবো। দেখো, রহিমের মধ্যে 5 রাখছি, কাজটা শেষ, স্টেটমেন্টটা শেষ, যা কাজ করতে চাচ্ছিলাম, এই কারণে লাস্টে একটা সেমিকোলন। এখন এই জায়গাতে আরেকটা জিনিস জানতে হবে, এটা আমরা পরবর্তীতে আরো ডিটেলসে পড়বো, যখন আমরা 4 নাম্বার ক্লাসে অপারেটর পড়বো, তখন আরো ডিটেলসে পড়বো। ঠিক আছে, এই ইকুয়াল চিহ্ন মানে হচ্ছে, এটা কিন্তু সমান বুঝায় না, এটা মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট, বা এটা মানে হচ্ছে, তুমি বাংলায় মনে রাখতে পারো, এটার বাংলা নামটা বলে দেই, এটার বাংলা নামটা হচ্ছে রাখা। এই কাজটা কি করে এটা মনে রাখবা। একটা ইকুয়াল চিহ্নটা কখনোই সমান মিন করে না, একদম মনের মধ্যে গাইতে নাও, যে কথাগুলো বলবো একদম মনের মধ্যে গাইতে নিবা, যে একটা ইকুয়াল চিহ্ন কখনোই সমান মিন করে না। আমরা ম্যাথে এতদিন সমান চিহ্ন দিয়ে সমান বুঝছি, বাট একটা সমান চিহ্ন কখনো সমান মিন করে না, এটা মিন করে রাখা। অর্থাৎ এটা কি করে, এই পাশে যে বস্তাটা আছে, এই বস্তাটারে এই পাশের জায়গাতে রাইখা দেয়। এই পাশে যা আছে, ডান পাশে যা আছে, এটাকে বাম পাশে রাইখা দেয় বা অ্যাসাইন করে। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমরা পরে পড়বো। ওকে, এটা হচ্ছে অ্যাসাইন করে দেয়, এই মানটা এই জায়গাতে অ্যাসাইন করে দেয়। তার মানে আমরা কি করছি, রহিম নামের একটা বাটি বানাইছি, যে বাটির মধ্যে একটা পূর্ণ সংখ্যা রাখবো, তারপর এই 5 যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমি এই রহিমের মধ্যে রেখে দিছি। এই কাজটা করে হচ্ছে এই ইকুয়াল চিহ্নটা বা এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা। তার মানে আমরা এই 5 ভ্যালুটা এখন রহিমের মধ্যে রেখে দিছি। তার মানে রহিম যে জায়গাটা, রহিম যে বাটিটার মধ্যে কত আছে? 5 আছে। একটু পরে আমার ইচ্ছা হইলো যে না, রহিমের মধ্যে আগে তো 5 ছিল, এই 5কে মুছে দিয়ে আমি এখন 7 রেখা দিব। তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট হয়েছে, রহিমের মধ্যে 5 আছে, এই লাইনটা যখন লেখছি, ওই রহিমের 5টা সরে গিয়ে এখন এখানে কত স্টোর হয়েছে? 7 স্টোর হয়েছে। 5টা মুছে যে কত স্টোর হয়েছে বলতো? 7 স্টোর হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? খুবই সিম্পল। তার মানে আমরা রহিম নামে একটা জায়গা ডিক্লেয়ার করছি, যে জায়গার মধ্যে একটা পূর্ণ সংখ্যা রাখবো, লাস্টে সেমিকোলন দিতে হয়, কারণ এই কাজটা শেষ করে ফেলছি আমরা। তারপরে এই রহিম ভেরিয়েবলটার মধ্যে আমরা যত ইচ্ছা ভ্যালু রাখতে পারি, এই ভ্যালুটা আমরা চেঞ্জ করে বারবার চেঞ্জও করতে পারি, বারবার এই ভ্যালুটা চেঞ্জও করতে পারি। ঠিক আছে, নাইস। ঠিক আছে, এখন আমরা চাইলে আরেকটা জায়গা বানাতে পারি, যে জায়গাটা মনে করে একটা ভগ্নাংশ টাইপের। তার মানে আমি কি নাম দিব বলতো? ফ্লট নাম দিব।
কি নাম দিব বলো তো? ফ্লট নাম দিব। কারণ কি ডেটা টাইপটাকে আমরা ফ্লট টাইপের ডেটা রাখতে চাচ্ছি। এখন যে ডেটাটা তুমি বানাবা ওইটার ভেরিয়েবলের নামটা তোমাকে দিতে হবে। মনে করো ভেরিয়েবলের নামটা আমরা কি দিব? ভেরিয়েবলের নামটা দিই মনে করো একটা মেন নাম দেই, মনে করো আনিকা, কারণ সবার রহিম করিম দিলে সমস্যা হবে, পরে বলবো যে আমি একজনের নাম দিই। তার মানে আনিকা নামে একটা বাটি ডিক্লেয়ার করলাম। তার মানে আমার কাছে একটা বাটি আছে বা একটা জায়গা আছে, জায়গাটার নাম কি? জায়গাটার নাম আনিকা। ওকে, জায়গাটার নাম আনিকা, যেখানে আমরা কি রাখতে পারবো? যেখানে আমরা ভগ্নাংশ রাখতে পারবো। ঠিক আছে, তার মানে যেগুলো হচ্ছে ফ্লোটিং নাম্বার বা ভগ্নাংশ, সেই সংখ্যাগুলো আমি রাখতে পারবো এখন। সো এরপর আমার ইচ্ছা হলো জায়গাটা যখন আমি বানায় ফেলছি, এখন আমি আনিকার মধ্যে মনে করো আমি রাইখা দিব 7.0, এই সংখ্যাটা আমি রাইখা দিতে পারছি। এই অপারেটরটার কাজ কি? এই অপারেটরটার কাজ হচ্ছে এই 7.0 এই আনিকার মধ্যে রাইখা দিব। যেহেতু এটা ভগ্নাংশ রাখতে পারে, তার মানে 7.0 রাখতে পারে, 7.0 রাখতে পারবে। আমার একটু পরে ইচ্ছা হলো যে আনিকার মধ্যে আমি রাখবো 4.8। সে কিন্তু এই ভ্যালুটা এখন আনিকার মধ্যে আগে 7 ছিল, 7কে সে মুছে দিয়ে এখন 4.8 রেখে দিছে। দেখো প্রত্যেকটা লাইনের শেষে একটা সেমিকোলন আছে, কারণ আমার কাজ যেটা করতে চাচ্ছিলাম এই লাইনে প্রত্যেকটা কাজ শেষ হলে সেমিকোলন দিতে হবে মাস্ট। বুঝছো? এখন আমরা চাইলে একটা ভেরিয়েবল যখন বানাই সাথে সাথে কি করতে পারি? একটা ভেরিয়েবল যখন বানাই সাথে সাথে একটা মান চাইলে রাইখা দিতে পারি। মনে করো একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল আমি বানাচ্ছি বা একটা ডাবল টাইপের ভেরিয়েবল বানাচ্ছি। একটা বানাচ্ছি, ভেরিয়েবলটার নাম মনে করে দিচ্ছি কি বলতো? সামিয়া। জাস্ট র্যান্ডম নাম যেটা মাথায় আসছে সেটাই দিলাম। এখন যখন ভেরিয়েবলটা বা যখন জায়গাটা আমি বানালাম সাথে সাথে আমি চাইলে এখানে একটা ভ্যালু রেখা দিতে পারি, মনে করো 2.5। শুরুতেই যখন আমি বানালাম তখনই আমি একটা ভ্যালু চাইলে রেখা দিতে পারি। পরবর্তীতে আবার ইচ্ছা হলো যে না, এই সামিয়ার মধ্যে এখন অন্য একটা ভ্যালু রেখা দিব। সামিয়া নামের যে জায়গাটা, যে বাটিটা আছে, যে বাটিটার নাম সামিয়া, এই জায়গাটার মধ্যে আমি এখন অন্য একটা ভ্যালু রেখা দিব, মনে করো 5.4 রেখা দিব। 5.4 রেখা দিব। ঠিক আছে, মান তো তুমি চেঞ্জ করতে পারো। ওইটার মধ্যে যে মানটা আছে এটা মান তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবে। ওইটার মান তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারো, তার মানে মানটা তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবা। বাট শুরুতেও তুমি চাইলে রাইখা দিতে পারো ভ্যালু, একটা ভ্যালু শুরুতেও চাইলে রাইখা দিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? পয়েন্ট টু বি নোট এট ইউর অর্ডার। দেখো একটা জায়গা কিন্তু আমি একবারই বানাইছি, আনিকা নামের জায়গাটা কিন্তু একবারই বানাইছি, একবারই আমি বলে দিছি এটার মধ্যে ফ্লট টাইপের ডেটা রাখবো। পরের বার যখন এটা ইউজ করতেছি, পরের বার কিন্তু নামের আগে আমি ফ্লট লিখতেছি না, একদম মনের মধ্যে ক্লিয়ার করো। পরের বার কিন্তু নামের আগে আমি ফ্লট ওয়ার্ডটা লিখতেছি না। কারণ কি, ফ্লট ওয়ার্ডটা আমরা তখনই লিখি, ইন্ট ওয়ার্ডটা আমরা তখনই লিখি যখন আমরা জায়গাটা বানাই। একটা জায়গা তুমি কি 10 বার কিনবা? না, জায়গাটা তো কিনবা একবার, বানাবা একবার, ইউজ বারবার করবা, তাই না? সো আমরা জায়গাটা বানাচ্ছি একবার, ইউজ তারপর যতবার ইচ্ছা আমি করতে পারবো, যতবার আনিকার মধ্যে ভ্যালু চেঞ্জ করতে চাই আমি করতে পারবো, বাট জায়গাটা বানাচ্ছি একবার। অ্যান্ড আমাদের আরেকটা মিসকনসেপশন থাকে, এটা ইন্টারে আসলে সবাই করা হয় ভুলভাবে প্রোগ্রামিংটা শেখার জন্য। সবাই যেই কাজটা করে, একদম খাতার শুরুতেই কি করে জানো? অনেকগুলা ভেরিয়েবল বানায় আলে, যে ইন্ট এ বি সি ডি, অনেকগুলা ভেরিয়েবল খাতার শুরুতেই বানায় ফেলে। এরকম করার দরকার নেই। তুমি কি করতে পারো? তুমি চাইলে যেই কাজটা করতে পারো, তোমার যখন যে ভেরিয়েবল দরকার হয়, মনে করো তোমার একটা ভেরিয়েবল লাগবে এ নামে, তুমি এটা এই জায়গাতে বানাইলা। প্রোগ্রামের আরেকটা কোনো একটা জায়গাতে তোমার একটা ভেরিয়েবল লাগলো টেম্প নামে, তুমি আরেকটা ভেরিয়েবল টেম্প মনে করো বানাইলা। মানে ব্যাপারটা হচ্ছে তোমার যখন যেই ভেরিয়েবল দরকার, যেখানে দরকার, ওই জায়গাতে তুমি ভেরিয়েবলটা বানায় নিতে পারবা, কোনো সমস্যা নেই। তো শুরুতেই যে সব বানাতে হবে এমন কোনো কথা নেই। বুঝতে পারছো ভেরিয়েবল কেমনে বানায় এবং কেমনে সেটার মধ্যে ডেটা রাখে? পারছো? আশা করি পারছো। ঠিক আছে, সো ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালু তুমি এখন রাখতে পারবে। এখন আরেকটা জিনিস, যেটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল বানাবো। আমরা ডাবল বানাইছি, ফ্লট বানাইছি, ইন্ট বানাইছি, ক্যারেক্টার টাইপের একটা ডেটা রাখবো, ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল আমি বানাবো। ক্যারেক্টার টাইপের মনে করো একটা ভেরিয়েবল বানাই, ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নাম মনে করো কি দিব? নাম মনে করো দিচ্ছি সিয়াম। ঠিক আছে, তার মানে সিয়াম নামে আমি একটা জায়গা ডিক্লেয়ার করছি। আমার কাছে কি আছে এখন? মেমোরিতে সিয়াম নামে একটা জায়গা আছে, কি আছে বলতো? মেমোরিতে সিয়াম নামে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে আমি কি রাখবো বলতো? যে জায়গার মধ্যে কি রাখবো আমি বলতো? যে জায়গার মধ্যে আমি ক্যারেক্টার রাখতে পারবো, বা কি চিহ্ন বা অক্ষর বা বর্ণ রাখতে পারবো, মানে বর্ণ রাখতে পারবো।
মোট কথা বর্ণ রাখতে পারবো। এখন আমি কি এইরকম ভাবে করব যে সিয়ামের মধ্যে আমি চাই এ সংখ্যাটা থাকুক বা এ অক্ষরটা থাকুক, এটাকে আমি এরকম ভাবে লিখবো যেমনটা আমরা এখানে লিখতেছিলাম, 5 রাখতেছিলাম, 3.4 রাখতেছিলাম। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নাও যে সি প্রোগ্রামিং এ যখন তুমি বর্ণ নিয়ে ডিল করো, একদম মনের মধ্যে গেঁথে নিবা, যখন তুমি বর্ণ নিয়ে কাজকর্ম করো বর্ণগুলাকে অলওয়েজ একটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। মনে করো তুমি জেড নিয়ে কাজ করবা, এক্স নিয়ে কাজ করবা, হ্যাশ নিয়ে কাজ করবা, এটা তো একটা বর্ণ তাই না? হ্যাশ, স্টার, এগুলো একটা বর্ণ, প্রত্যেকটার একটা আস্কি কোড আছে, তুমি জানো আস্কি ভ্যালু তোমরা পড়ছো চ্যাপ্টার 3 তে। সো যখনই তোমরা বর্ণ নিয়ে কাজ করবে একটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আর যখনই তোমরা বাক্য নিয়ে কাজ করবা, যখনই তোমরা বাক্য নিয়ে কাজ করবা, বাক্য, বাক্য কি বর্ণ থেকে আরো বড়, মনে করো যে মাই নেম ইজ সামথিং সামথিং, একটা বাক্য নিয়ে কাজ করবা, ওই বাক্যটাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। তার মানে একটা গ্রামাটিক্যাল রুল, সেটা হচ্ছে যে তুমি যখন বর্ণ লিখবা কোনো একটা প্রোগ্রামে, সি প্রোগ্রামিংয়ে যখন বর্ণ নিয়ে কাজ করবা, বর্ণকে তোমার সিঙ্গেল কোটেশনে লিখতে হয়, বাক্যকে ডাবল কোটেশনে লিখতে হয়। বর্ণকে সিঙ্গেল কোটেশনে লিখতে হয়, বাক্যকে ডাবল কোটেশনে লিখতে হয়। এটা একদম ফরজ, ঠিক আছে? তার মানে একটা বর্ণ তুমি রাখতে চাচ্ছ, বর্ণ নিয়ে কাজ করতে চাচ্ছ, একটা বর্ণ রাখার জন্য একটা জায়গা বানালা যেখানে তুমি একটা বর্ণ বা চিহ্ন বা অক্ষর বানাতে পারবা, একটা বর্ণ বা চিহ্ন বা অক্ষর রাখতে পারো। বাট অক্ষরটা রাখার সময় যেহেতু একটা বর্ণ রাখতেছো, অবশ্যই এটাকে ইনভার্টেড কমার মধ্যে তোমাকে লিখতে হবে, একটা ইনভার্টেড কমার মধ্যে তোমাকে লিখতে হবে, একটা ইনভার্টেড কমার মধ্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তারপর মনে করো এই সিয়ামের মধ্যেই তুমি এখন ডেটাটা চেঞ্জ করে মনে করো তুমি এখন এক্স রাখবা, ঠিক আছে? সিম্পল এক্স রেখা দাও। মোট কথা চিহ্নটা যখন তুমি রাখতেছো একটা ইনভার্টেড কমার মধ্যে তোমার রাখতে হবে, একটা ইনভার্টেড কমার মধ্যে তোমার রাখতে হবে, ঠিক আছে? নাইস, সবাই বুঝে গেছি, রাইট? সবাই বুঝে গেছি। তাইলে বলো তো, আমি যদি এই সিয়ামের মধ্যে এখন 1 রাখি, এই 1টা কি আকারে স্টোর হবে? এটা কি সংখ্যা আকারে স্টোর হবে, নাকি তোমার এটা একটা বর্ণ আকারে স্টোর হবে, নাকি এই জিনিসটা ঠিক নাকি ভুল? আমি কি লিখছি এটা হচ্ছে তোমাদের জন্য কুইজ 2। যখন কমেন্টে উত্তর করবা লিখবা যে কুইজ 2 এর উত্তর কি করছো, কুইজ 2 কি আকারে আমি স্টোর করছি, এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না। প্রথমে এটা বলবা যে এটা ঠিক আছে নাকি এটা ভুল, এটা উত্তর করবা। আর ঠিক থাকলে আমি কি আকারে স্টোর করছি, আর ভুল থাকলে এটা কেন ভুল, ঠিক আছে? এটা তোমরা উত্তর করবা যে ঠিক আছে নাকি ভুল। ওকে, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার কুইজ। ঠিক আছে, তার মানে আমরা বাক্য নিয়ে এখন ডিল করবো না, বাক্য আমরা স্ট্রিং এ পড়বো যখন আমরা বাক্য নিয়ে ডিল করবো, কারণ বাক্যের মধ্যে অনেকগুলো বর্ণ থাকে। ক্যারেক্টার দিয়ে আমরা শুধুমাত্র একটা বর্ণ স্টোর করতে পারি, এখানে 2-3টা বর্ণ স্টোর করা যায় না। একটা ক্যারেক্টার ভেরিয়েবলে একটা ক্যারেক্টার নামের জায়গাতে একটা ভ্যালু স্টোর করা যায়, ঠিক আছে? সো প্রোগ্রামে আমরা মূলত কিভাবে লিখি জিনিসটা, প্রোগ্রামে আমরা জিনিসটা লিখি এইরকম ভাবে, উপরে কি লিখছি এই জিনিসটা ভুলে যাও, ঠিক আছে? এইটুকু এখন আপাতত ভুলে যাও, এটুকু পরে আমরা শিখবো যে এখানে কাহিনী কি করছি। এটুকু মনে করো আপাতত নাই, এটুকু আমি মুছে দিই, হ্যাঁ? এটুকু মনে করো এখন আপাতত নাই, আমরা এটুকু পড়বো না, এটুকু আমরা পড়বো না, ঠিক আছে? এটুকু মনে করো নাই, হিসাবের বাইরে এটুকু মনে করো হিসাবের বাইরে। তার মানে এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে আমি কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা বানাচ্ছি, যে জায়গাটার নাম হচ্ছে এ, যেখানে আমরা একটা পূর্ণ সংখ্যা রাখবো। ওই পূর্ণ সংখ্যাটার সাথে সাথে রেখে দিলাম 5, সাথে সাথে একটা পূর্ণ সংখ্যা রেখে দিলাম 5। এখানে একটা জায়গা বানাচ্ছি, যে জায়গাটার নাম হচ্ছে সার্ভার, সেখানে আমরা সাথে সাথে একটা ভ্যালু রেখে দিলাম এ, বা একটা ক্যারেক্টার রেখে দিলাম, কারণ জায়গাটা একটা ক্যারেক্টার টাইপের জায়গা, বুঝছ? তার মানে আমরা একটা ভেরিয়েবল কম্পিউটারের মেমোরিতে কিভাবে বানাতে হয় এবং কিভাবে ভ্যালু রাখতে হয় এই জিনিসটা আমরা জানি। আমরা চাইলে একটা অনেকগুলা ইন্টিজার ভেরিয়েবল একসাথে বানিয়ে দিতে পারি কমা সেপারেটেড ভাবে, এ বি সি ডি। তার মানে আমি কয়টা ভেরিয়েবল বা কয়টা জায়গা বানাইলাম বলো তো? আমি 4টা জায়গা বানাইলাম, একটা হচ্ছে এ, আর একটা বি, আর একটা সি, আর একটা ডি। তারপর আমি চাইলে এ এর মধ্যে 5 রাখতে পারবো, বি এর মধ্যে 10 রাখতে পারবো, এনিথিং, যা ইচ্ছা। এ এর মধ্যে আবার 15 রাখতে পারবো, যা ইচ্ছা, যখন যা ইচ্ছা আমি রাখতে পারবো। ওকে, সো একসাথে অনেকগুলো ভেরিয়েবল কমা সেপারেটেড ভাবে ডিক্লেয়ার করা যায়, কারণ সেম টাইপের জিনিসের মধ্যে কমা সেপারেটেড হয়। এটাই তো আমাদের নর্মাল ইংরেজি গ্রামারের সিনট্যাক্স। সো আমাদের সেম টাইপের জিনিস বানাচ্ছি যেখানে কমা সেপারেটেড ভাবে আমাদের লিখতে হয়, ঠিক আছে? সো জিনিসগুলা লিখতে পারবা, এখন ভেরিয়েবলগুলো তোমরা বানাতে পারবা, এতটুকু বিশ্বাস তোমাদের মধ্যে আমার আছে, এতটুকু বিশ্বাস তোমাদের মধ্যে আমার আছে। ওকে, তার মানে ভেরিয়েবলগুলো আমরা এখন বানাতে পারবো, অনেকগুলো ভেরিয়েবল চাইলে একসাথে বানাতে পারবো। তার মানে তোমাদেরকে আরেকটা কুইজ হচ্ছে এটা,
এটা মূলত এখানে লিখাই আছে পাশে যে এটা কি একটা ইনভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড, এটা ইনভ্যালিড নাম, এটা হচ্ছে ভ্যালিড। কারণ কি নামের মধ্যে এখানে ইনভ্যালিড আর ভ্যালিড এই জিনিসগুলো চলে আসছে। উপরে কি লিখছে এটা ভুলে যাও, এটা আমরা পরে শিখবো, এগুলো আমরা পরে শিখবো, এগুলো আমরা পরে শিখবো, এগুলো আমরা এখনো শিখি নাই। জাস্ট এখানে কি লিখছে এটা তো তুমি জানো যে এখানে কোনগুলো ভ্যালিড কোনগুলো ভ্যালিড না। সো এতগুলো তুমি জানলেই এখানে হয়ে যাবে। এখন যেহেতু আজকের ক্লাসটা শেষ, এখানেই তোমাদের কিছু কুইজ দেই, যে কুইজটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমে হচ্ছে একটা কনসেপ্ট দিই, এই কনসেপ্টের উপর বেস করে কনসেপ্টে যারা ভালো করে পড়বা তারা কুইজটা পারবা। মনে করো আমি এখানে একটা ভেরিয়েবল বানাইছি, ভেরিয়েবলটা হচ্ছে এ। এ ভেরিয়েবলের মধ্যে আমি 5 ভ্যালুটা রাইখা দিছি। আমি চাইলে আরেকটা ভেরিয়েবল বানাতে পারি বি, বি ভ্যালুটার মধ্যে আমি 6 ভ্যালু রাইখা দিছি, 6 ভ্যালুটা রাখছি। এখন আমি যদি একটা লাইন লিখি যে এ ইকুয়াল বি, এই লাইনটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না? কমন সেন্সে মনে হতে পারে যে এই লাইনটা ভ্যালিড না, কারণ এ আর বি তো সমান না। বাট এই বাসায় যে বেড়ে আসবো, আমি একটু আগে বলে আসছি যে এই সমান জিনিসটা বা একটা সমান, এটা কখনোই ইকুয়াল মিন করে না, এটা মিন করা হচ্ছে রাখা, এটা মিন করা হচ্ছে রাখা। তার মানে এটা সমান কিনা চেক করে না, তার মানে এই লাইনটা ইনভ্যালিড হওয়ার কোনো চান্সই নাই। কারণ আমি চেক করতেছি না এ আর বি এর মধ্যে কি আছে, এটা সমান কিনা এটা চেক করতেছি না, আমি কি করতেছি রাখা, রাখা অপারেশন। সে রাখা অপারেশন কি করে মনে আছে যে ডান পাশে যে বস্তা থাকে ওই বস্তার মানটা এই পাশে রাখা দেয়। তার মানে এটা ভ্যালিড, এইটা ভ্যালিড, এই লাইনটা ভ্যালিড, এই লাইনটা লেখা ঠিক আছে। কাহিনীটা কি হয়েছে? কাহিনী হয়েছে বি এর মধ্যে যে মানটা ছিল ওই মানটা এ এর মধ্যে স্টোর আছে, বা বি এর মধ্যে মানটা এ এর মধ্যে এখন জমা আছে। তার মানে এই প্রোগ্রামটা যখন এক্সিকিউট হবে এতটুকু, প্রোগ্রাম শেষে আমার এ এর মধ্যে মান থাকবে কত বলতো? এ এর মধ্যেও 6 থাকবে। বি এর মধ্যে মান থাকবে কত বলতো? বি এর মধ্যেও 6 থাকবে। তার মানে এটা হচ্ছে তোমার প্রোগ্রাম শেষে তোমার আউটপুটের মধ্যে তুমি এইরকম ভাবে পেয়ে যাবে যে এ এর মধ্যেও 6 আছে, বি এর মধ্যেও 6 আছে। কারণ কি এ এর মধ্যে শুরুতে তুমি 5 রাখছিলা, বাট এরপরে তুমি সেটা ওভাররাইট করে এখন বি এর মানটা রেখে দিছো, মানে 6 রেখে দিছো। মানে তুমি এই জায়গাতে এ এর মধ্যে 6 রাখলে ব্যাপারটা যেরকম হইতো, এই 6 মানটা এ তে স্টোর হইতো। এখন তুমি এ এর মধ্যে বি এর মানটা রাখছো, এটাও একই কাজ করছে যে বি এর মানটা এ এর মধ্যে তুমি রেখে দিছো, বি এর মানটা তুমি এ এর মধ্যে রেখে দিছো, বুঝছো? তার মানে এই জিনিসটা ভ্যালিড, এটা হচ্ছে মেইন কনসেপ্টটা, মনে রাখবা এই জিনিসটা। এটা কিন্তু ইকুয়াল চেক করে না। সো অনেকের এই জায়গাতে প্রবলেম। সো যেই কথাগুলো বললাম কথাগুলো একদম পানির মতো ক্লিয়ার করবা। কথাগুলো কি বলছি? কিছু কথা বলছি, কিছু কথা কি বলছি যে বর্ণ বা অক্ষর লিখতে হইলে একটা কোটেশনের মধ্যে লিখতে হয়, একটা কোটেশনের মধ্যে লিখতে হয়। তারপর আরো কি কি কথা বলছি যে এই ইকুয়াল চিহ্ন এটা কখনো ইকুয়াল মিন করে না, রাখা মিন করে, ডান পাশের মেলোটাকে বাম পাশে রাখা দেয়। সো এই কোর কনসেপ্টগুলো একটু মনে রাখবা। আর কি বলছি যে যখন একটা স্টেটমেন্ট শেষ হয়ে যায় তখন সেমিকোলন ইউজ করতে হয়, স্টেটমেন্ট শেষ না হলে সেমিকোলন ইউজ করতে হয় না। সো এই কোর কথাগুলো মনে রাখবা, যেগুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমার প্রোগ্রামিংটা তোমাকে একদম প্রো বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখন তোমাকে একটা হোমওয়ার্ক দিব বা একটা ব্রেন টিজার বলতে পারো, এটার জন্য তোমাকে মাথা ঘামাইতে হবে। সো এই আজকের ক্লাসের কুইজ বা ব্রেন টিজার বা কুইজ 3 বা কুইজ 2, কুইজ তো আগে একটা দিছি, এটা হচ্ছে কুইজ 2। আমি তোমাকে বললাম তোমার কাছে একটা ভেরিয়েবল আছে এ, যেটার মধ্যে একটা ভ্যালু আছে, যেটার মধ্যে একটা ভ্যালু আছে, ভ্যালুটা কত সেটা আমি তোমাকে বলে দিচ্ছি না, এই ভ্যালুটা কত এটা তোমাকে বলে দিচ্ছি না, আমি তোমাকে জাস্ট মনে করো একটা সাদা ভ্যালু আছে। আরেকটা ভেরিয়েবল বি যেটার মধ্যে একটা পিঙ্ক ভ্যালু আছে, আমি তোমাকে বলে দিচ্ছি না ভ্যালুটা কত, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি না ভ্যালুটা কত, বলে দিলে তো তুমি ইজিলি করে ফেলবা। ভ্যালুটা তুমি জানো না, ভ্যালুটা তুমি জানো না ভ্যালুটা কত। তোমাকে এখানে একটা কোড লিখতে হবে, এইটুকু অংশে তোমাকে একটা কোড লিখতে হবে। তুমি এখানে কিছু একটা কোড লিখবা যেন আমার আউটপুটটা এরকম থাকে, আউটপুটটা যেন আমি এরকম পাই, যে আমার এ এর মধ্যে যেন আমি যদি এ এর বক্সটা খুলে দেখি আমি যেন পিঙ্ক জিনিসটা পাই, মানে পিঙ্ক ভ্যালুটা পাই, এবং বি এর বক্সটা যখন আমি খুলে দেখব তখন যেন আমি হোয়াইট ভ্যালুটা পাই, ঠিক আছে? মূলত এখানে কি হয়েছে বলতো, এ বক্সের জিনিসপত্র বি বক্সে চলে গেছে, বি বক্সের জিনিসপত্র এ বক্সে চলে গেছে। ওকে, এ বক্সে যেটা ছিল সেটা বি বক্সে চলে গেছে। আমি আবার একটু কালার দিয়ে বোঝাই যে এ বক্সে মনে করো ইয়েলো কিছু জিনিসপত্র ছিল, সেগুলা বি বক্সে চলে গেছে, এবং বি বক্সে পিঙ্ক রকম কিছু জিনিসপত্র ছিল সেটা এ বক্সে চলে গেছে। এই কাজটা তোমার করতে হবে, এটা তোমার হচ্ছে ব্রেন টিজার। সো এটার কোডটা তুমি হচ্ছে কমেন্ট বক্সে লিখবা, আলাদা কোথাও হোমওয়ার্ক করতে হবে না। মানে এখানে কি লেখা লিখলে তোমার এই কাজটা হবে। দেখো তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে কিছু হিন্টস দিচ্ছি। মনে করো তুমি যদি এ ইকুয়ালস টু বি লেখো, বি ইকুয়ালস টু এ লেখো, তাইলে কি এই জিনিসটা হবে কিনা একটু মাথা খাটাবা, একটু মাথা খাটাবা, এটার উত্তর নেক্সট ক্লাসে পেয়ে যাবা। এটার মাথা কাটাবা যে এ ইকুয়ালস টু বি মানে কি বি এর মানটা এর মধ্যে রাখো,
এ এর মানটা বি এর মধ্যে রাখো। আমি তো এটাই চাচ্ছি, দুজনের মানটা যেন সব হয়ে যায়, একজনেরটা একজনের, একজনেরটা একজনের। ঠিক আছে, এইটা লেখলে হবে কিনা? সো একটু মাথা খাটাবা। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি যে এটা লেখলে হবে না, এটা লেখলে হবে না, এটা লেখলে হবে না। সো আর কি কাজটা করতে হবে? সো এটা তোমরা একটু চেষ্টা করবা। সো এটা যারা বুঝতে চাও বা বুঝে বুঝে করতে চাও, তোমরা বাসায় আগে এক্সপেরিমেন্ট করবা। একটা কি করবা, বাসায় আগে, মানে এটা বুঝতে হলে বাসায় আগে এক্সপেরিমেন্ট করবা। কি করবা, বাসায় এ নামে একটা গ্লাস নিবা, মনে করো একটা পানির গ্লাস নিবা, পানির গ্লাস মনে করো এ, যেটার মধ্যে একটা শরবত রাখবা, যেটা মনে করো আমের জুস, ঠিক আছে, বা প্রাণের জুস রাখবা। বাসার মধ্যে আরেকটা বাটি নিবা, যেই বাটিটা হচ্ছে মনে করো বি, এটার মধ্যে রু আফজা রাখবা। কাহিনীটা তো এটাই, একই কাহিনী না? একই কাহিনী না বলো তো? এ এর মধ্যে একটা জুস আছে, বি এর মধ্যে আরেকটা জুস আছে। আমি চাচ্ছি এ এর জুসটা বি বাটিতে যাক, বি এর বাটির মধ্যে এ এর জুসটা যাক। এখানেও তো কাহিনীটা তাই। এখন তোমার কাজ হচ্ছে এই বাটির জুস এই বাটিতে নিবা, রু আফজাটা এই বাটিতে নিবা, আমের জুসটা বি বাটিতে নিবা। সো এইটা যেই প্রসিডিউর, এখানেও একই প্রসিডিউর মেনটেন করতে হবে। এটা হচ্ছে হিন্টস, এটা হচ্ছে হিন্টস, এটা হচ্ছে আজকের ক্লাসে তোমাদের ব্রেইন টিজার। সো অবশ্যই কমেন্ট করবা। হিন্টস হচ্ছে তৃতীয় একটা খালি প্লেট তোমার লাগবে বা খালি বাটি তোমার লাগবে। এইটা সলভ করতে হলে অবশ্যই তৃতীয় একটা খালি যেই বোতল বা খালি একটা গ্লাস তোমার লাগবে। সো এখানেও সেম কনসেপ্ট তোমার কাজে লাগবে। সো এটা কারা কারা করতে পারো এটা কমেন্ট বক্সে দেখবো আমি, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব, কারা কারা করতে পারো এটা কমেন্ট বক্সে আমি দেখবো। ওকে, সো ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। এটা হচ্ছে আমাদের ক্লাস 2 ছিল। সো অবশ্যই হোমওয়ার্কগুলো সলভ করবে এবং কমেন্ট বক্সে জানাবা। ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবল সম্পর্কে আরো কিছু পড়বো এবং ইনপুট আউটপুট পড়বো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।